পৃথিবীর যে প্রান্তে যেজন বসে আজকে উদ্যান টেলিভিশন আয়োজিত উদ্যান লিটল ম্যাকের পরিকল্পনায় এই গুরুত্বপূর্ণ লাইভটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকে সঞ্চালনার দায়িত্বে আছি। আজকে আমাদের আসরে উপস্থিত হয়েছেন তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ 70 দশকের কবি, প্রাবন্ধিক, গবেষক এবং সম্পাদক। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি ফরিদ আহমেদ দুলাল, কবি মাহমুদ কামাল এবং কবি মাহবুব হাসান। প্রত্যেকের জায়গা থেকে স্বস্বভাবে বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান এবং গুরুত্বপূর্ণ। এই সমস্ত গুণীজনদেরকে আজকে উদ্যান টেলিভিশনের লাইভে পেয়ে সত্যি আমরা গর্ববোধ করছি। আমরা আশা করছি আজকে ওনাদের কাছ থেকে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। আমরা প্রত্যেককেই কিছু প্রশ্ন করব, একই প্রশ্ন প্রত্যেককেই করব এবং শুনবো, এবং তাদের মুখ থেকে আজকে আমরা কবিতা পাঠ শুনবো। তো প্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই আমি চলে যাচ্ছি কবি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। খুব নর্মাল যে প্রশ্নটি দিয়ে আমরা শুরু করি, দুলাল ভাইয়ের কাছেও আমাদের একই প্রশ্ন। ফরিদ আহমেদ দুলাল ভাই, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? দুলাল ভাই, আপনার মাইকটা মিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, বলুন। ধন্যবাদ আপনাকে তারিক জহুর, উদ্যান সাহিত্যপত্র এবং উদ্যান টেলিভিশনকে শুভেচ্ছা জানাই। আজকের এই আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্যে আমার বিশেষভাবে ভালো লাগছে। আজকে আমি এখানে আমার বন্ধু মাহবুব হাসান, কবি ডক্টর মাহবুব হাসান, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি, প্রাবন্ধিক, আমার বন্ধু কবি মাহমুদ কামাল, যিনি একই সঙ্গে কবি, প্রাবন্ধিক, কথা সাহিত্যিক এবং সংগঠক, সম্পাদক। তাদের সঙ্গে আমাকে যুক্ত করার জন্যে, তাদের সামনে আমি এতটা উজ্জ্বল নই, তারা অনেক বেশি উজ্জ্বল। আমার বন্ধু মাহবুব হাসানকে বহুদিন পরে দেখলাম, সেটি একটি বাড়তি আমার আনন্দ। তাকে অনেক শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা। কিভাবে সাহিত্যে যুক্ত হলাম, এই প্রশ্নের জবাবটি আসলে কিভাবে যুক্ত হয়েছিলাম শৈশবে, সেটি এক হচ্ছে নাটকে আমার বাবার সঙ্গে আমি নাটক করতে গিয়ে যুক্ত হই, এবং সেই সময় স্কুল জীবনে তখন আমি কেন জানি না ক্লাসে বসে কবিতা লিখেছিলাম। সেই অপরাধে আমাকে শিক্ষক বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছিলেন। সেই কবিতা লেখা শুরু, সেটি 1967 বা 68 সাল হবে। এরপরে নিয়মিতই কবিতার সঙ্গে যুক্ততা, নাটকের সঙ্গে যুক্ততা। আর নাটক স্বাভাবিকভাবেই নাটকের এমন একটা বাড়তি বিষয় যে নাটকের সঙ্গে যুক্ততার কারণে তাৎক্ষণিকভাবে দর্শক শ্রোতার সঙ্গে একটা যোগ হয়। সেই কারণে নাটকের কথাটি অনেক বেশি সামনে চলে আসে। যা হোক, ওই থেকেই সাহিত্য চর্চা। তবে মূলত স্বাধীনতার পর 71-72 সাল থেকে এই সাহিত্য চর্চার সঙ্গে ঘনিষ্ঠ যোগ পাওয়া যায়। এই তো, এর বেশি আর কি। আমার মা আমাকে প্রাণিত করেছিলেন। আমার মা আমাকে সাহিত্যের সঙ্গে সংযুক্ত করার জন্য শৈশবে আমার হাতে বই তুলে দিয়েছিলেন। আমার মনে আছে, প্রথম যে বইটি আমার হাতে দিয়েছিলেন আমি পড়েছিলাম, তার নাম সংসপ্তক, শহীদুল্লাহ কায়সারের। সেই বইটি দিয়ে আমার এই সাহিত্য সংযোগ। ধন্যবাদ দুলাল ভাই। আমরা এ পর্যন্ত চলে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে ডক্টর মাহবুব হাসান ভাইয়ের কাছে। মাহবুব হাসান ভাই, আপনি আমাদের বলবেন আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? মাহবুব হাসান ভাই। ধন্যবাদ তৌফিক জহুর। আজকে আমাকে এই অনুষ্ঠানে
যুক্ত করার জন্য। আসলে ভীষণ শব্দ হচ্ছে। আসলে কিভাবে মনে করতে পারি না, তবে আমাদের পরিবারে একটি সাহিত্যের আবহ ছিল বরাবরই। আমাদের গ্রামের বাড়িতে আমরা তখন থাকতাম এবং সেখানে কিছু বই পুস্তক ছিল। আমি ব্যক্তিগতভাবে আমাকে ভাইয়েরা নিয়মিত লেখাপড়া করতাম, সেসব বই, সাহিত্যের বই পড়তাম। সেটা হতে পারে আমার ভিতরে সাহিত্যের বোধ জেগে ওঠার একটি কাজ। আমি যখন 7 এ পড়ি, তখন আমি রাজনীতির সঙ্গে বামপন্থী রাজনীতি হলো এমন এক প্রেক্ষিত, পড়াশোনা ছাড়া কোনো কিছু সম্ভব না, এবং যতটা না রাজনীতি তার চেয়ে বেশি পড়াশোনা করতে হতো। জিনিসটা আমাদের পরিবার থেকেও আমরা পেয়েছি। আমাদের পরিবারের বড় ভাই ডক্টর মাহবুব সাদিক, উনিও যেরকম বামপন্থী রাজনীতি করতেন, আমরা তার পথ ধরেই আমরা ছাত্র ইউনিয়ন করতাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন করেছি এবং তারপরে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। এই হলো মূল রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিত, এবং বেসিক্যালি আমার লেখালেখি শুরু। তবে আমার মনে পড়ে আমি যখন গ্রামে ছিলাম তখন আমি গল্প লিখতাম। গল্প কথায় ভাবিনি কখনো। আর আর আমার একটা ধারণা ছিল যে যারা কবিতা লেখে তাদের কবিতা সঙ্গে সঙ্গে চলে যায়। যেমন আহসান হাবিবের লেখা আমরা পড়তাম সেই ছেলেবেলায়, এবং মনে করতাম যে উনি লিখেছেন আর ওইটা বইয়ে চলে গেছে। মানে যারা বই করেন তারা তার কবিতা বই উঠিয়েছে। তো এই বোধ থেকেই আরো ভিতরে হয়তো এটা কাজ করছিল। আমি যদি কবিতা লিখি তাহলে হয়তো আমার বইও না, আমার নামটাও, আমার কবিতাও হয়তো বইয়ে চলে যাবে। এই একটা মোহ ছিল, একটা বোধ কাজ করত। তো এটা একটা মূলত শুরু। আর ততদিনে প্রতিষ্ঠিত 60-এর ফলে উনি প্রচুর বই আনতেন বাড়িতে, এবং আমরা সেটা পড়তাম, গোগ্রাসেই পড়তাম বলতে গেলে। আমাদের ক্লাসের বইয়ের চেয়ে সেই সব বইগুলো আমরা বেশি পড়তাম। এটাই হতে পারে। আর মুক্তিযুদ্ধ আমাকে বেসিক্যালি মানসিকভাবে তৈরি করে নির্মাণ করেছে দেশের প্রতি আমার দায়িত্ববোধ, মমতা এবং সমস্ত কিছু। যেহেতু ব্যাকগ্রাউন্ডে ছিল আমার বামপন্থী রাজনীতি, এবং পরে দেশ উদ্ধারে আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম, সেটা একটা বড় বিষয়। রণাঙ্গনে বেসিক্যালি যদি বলা হয় যে কোথায় কবিতা ছাপা হয়েছে, সেটা আমাদের পাক্ষিক রণাঙ্গনে, যেটা আনোয়ারুল আলম শহীদ সম্পাদনা করতেন রণদূত ছদ্ম, এবং এটা বৃহতাঞ্চল থেকে, হ্যাঁ, সখীপুরের ওই যেখানে আমাদের যে বাড়িতে হেডকোয়ার্টার ছিল, বাইরের হেডকোয়ার্টার ছিল, সারফেসের হেডকোয়ার্টার ছিল, সেখান থেকে সাইকেল স্টাইল হয়ে বেরোতো। সেখানে আমি ছোট্ট একটি কবিতা লিখেছিলাম আমার যতদূর মনে পড়ে। আর তারপরে প্রথম যে কবিতাটা আমার রাজধানীতে ছাপা হয়, সেটা 72 সালে দৈনিক আজাদে। তখন আজাদের সাহিত্য সম্পাদক ছিলেন ফরহাদ মাজহার। ওনার হাতে মূলত আমার প্রথম কবিতা বেরোয়। যদিও তখন আমি ফরহাদ মাজহারকে চিনতাম না, বা তিনি যে ওখানের সাহিত্য সম্পাদক, এটা আমারই এক বন্ধু সাদাত হোসেন বুলবুল, পরে সাদাত পরিচিতি লাভ করে, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, এবং কবিতাটা ওর হাত দিয়েই ফরহাদ ভাইকে দেওয়া হয়েছিল, বা ওই দিয়েছিল, আমি মূলত দেইনি। তো এই হলো আমার সাহিত্যে বা কবিতা লেখা আসার। ধন্যবাদ মাহবুব হাসান ভাই। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি কবি, সম্পাদক এবং সংগঠক মাহমুদ কামাল ভাইয়ের কাছে। মাহমুদ কামাল ভাই, একই প্রশ্ন আপনার প্রতি রইল আমাদের, আপনি লেখালেখি জগতে কিভাবে এলেন? মাহমুদ কামাল ভাই।
আপনার মাইকটা মিউট আছে, আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ বলুন। মাহবুব ভাই তার Mute. কথা উনি বললেন, ওনার পরিবারের মধ্যেই লেখালেখির একটা বিষয় ছিল। আমার বাবা লিখতেন, আমার বড় দুই বোন লিখতেন। তো আমি তখন পড়ি ক্লাস 5-এ, পঞ্চম শ্রেণীর ছাত্র। তো আমাদের স্কুল থেকে বলা হলো স্কুল ম্যাগাজিন বেরোবে, সবাইকে আহ্বান করেছে লেখার জন্য। তো লেখালেখি কিভাবে লিখতে হয় আমি তো জানি না। তো আমি আমার বড় বোনের কাছে আবদার করলাম যে আমার নামে তুমি একটা কিছু লিখে লিখে দাও। হ্যাঁ, তো আমার বোন একটু হাসুন, কৌতুক, তিনটি লিখে দিলেন, আমার নামে ছাপা হলো। জীবনের প্রথম যে লেখাটা ছাপা হলো আমার নামে, সেটার মূল রচয়িতা আমি না। কিন্তু ছাপার অক্ষরে যখন আমি আমার নামটা দেখলাম, আরে খুবই তো ভালো লাগে, আমার লেখা। অনেকে গর্ব করে বলতাম ক্লাস 5-এর, মানে প্রাইমারি স্কুলের, আমরা তখন সিনিয়র, এই দেখো এটা আমার লেখা। তারপর বছর 2 পরে তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। স্কুল ম্যাগাজিনে, ক্লাস 7-এ পড়ি, স্কুল ম্যাগাজিনে আমি লিখেছিলাম একটি প্রবন্ধ। ক্লাস 10-এ পড়ি, শিক্ষার সমস্যা কি আমি বুঝি শিক্ষা বিষয়ে, লিখলাম একটা প্রবন্ধ, ছাপা হলো। আমার নাম কিন্তু ছিল আবু হানা মুস্তফা কামাল, আমার বাবা রেখেছিলেন আমার সার্টিফিকেটে এই নাম। তো এক নামে তো দুই কবি চলে না, বিখ্যাত আবু হানা মুস্তফা কামাল। তো যাই হোক, এখন আমি যে নামটিতে আছি, তখন আমার আবু হানা মুস্তফা কামাল নামেই লেখাটি ছাপা হয়েছিল স্কুল ম্যাগাজিনে। তারপর ওই 7-এ থাকা অবস্থায় ওই মাহবুব বললেন ওনার লেখা ছাপা হয়েছে দৈনিক আজাদে। আমারও প্রথম ঢাকার পত্রিকার দৈনিক আজাদে প্রথম লেখা ছাপা হয়। সেটি মুকুলের মহফিল নামে একটি বাচ্চাদের, শিশুদের একটা পাতা ছিল, প্রতি শনিবার বের হতো। পাঠিয়ে দিলাম লেখা, পরের শনিবার ছাপা হয়ে গেল। আবার পাঠাই, পরের শনিবার আবার ছাপা হয়ে গেল। মানে প্রতি সপ্তাহে আবার লেখা, মানে তারা ছাপতো আর কি। এইভাবে আস্তে আস্তে মানে লেখালেখির জগতে এসেছি। আরেকটা কথা শেষ করি, আমি কিন্তু লিখতাম আসলে গল্প, এবং ওই সময় আমি কবিতার ঘোর বিরোধী ছিলাম। আমি কবিতা যারা লিখতো তাদেরও দেখতে পারতাম না, আর নিজেও কবিতা লিখতাম না, পড়তাম না। তো কিভাবে কবিতার জগতে এলাম এই নিয়ে একটা লম্বা কাহিনী আছে, সেটা ছাপা হয়েছে আমার কবি হওয়ার গল্প নামের একটি প্রবন্ধে, সেটা আলাদা বিষয়। তো এখন তো গল্পই কম লিখি, কবিতা বেশি লিখি, এই হচ্ছে। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক কবি, সাহিত্যিক এবং দর্শক যুক্ত হয়েছেন। অনুষ্ঠানটি দেখছেন কলকাতা থেকে চৈতালি বসু। মামুন সারোয়ার বলছেন সবাইকে আগাম ঈদ মোবারক। চৈতালি বসু বলছেন সবাইকে শুভেচ্ছা। কুশল ভৌমিক বলছেন সবাইকে শ্রদ্ধা। রাজ্জাক বকুল বলছেন দেখছি শুনছি। কামুনাহার কোহলি বলছেন সবার জন্য শুভ কামনা। চৈতালি বসু বলছেন ছবি দাঁড়িয়ে গেছে কিন্তু কথা শোনা যাচ্ছে। বিপ্লব চক্রবর্তী দেখছেন দেবনিষ্ঠা জানা আবৃত্তি শিল্পী এবং কবি, তিনি বলেছেন শুভ কামনা। মাস্টুরা লাকি বলছেন সকল কবিকে শুভেচ্ছা জানাই। কুশল ভৌমিক বলছেন জয় হোক। আমরা আবার ফিরে যাচ্ছি অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি আবার চলে যাব আমাদের শ্রদ্ধেয় ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্ন পর্বটি শেষ হওয়া মাত্রই আমরা কবিদের মুখে কবিতা শুনবো। তো আমি চলে যাচ্ছি দুলাল ভাইয়ের কাছে একটি প্রশ্ন নিয়ে। কবিতা হলো প্রতিবার এক নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আসলে কি এবং কবি কিভাবে এই অভিজ্ঞতা অর্জন করে, আপনার দৃষ্টিতে কি দুলাল ভাই? কবিতা, প্রতিটা কবিতাই নতুন অভিজ্ঞতা, এটি খুবই সত্য কথা। এই জন্যই আমরা কখনো কখনো এই কথা বলি যে একটি কবিতার জন্ম মানে সেই সঙ্গে কবির জন্ম। নতুন করে কবিতা লেখা, নতুন ভাবনায়, নতুন চিন্তায়। এখন কবিতা লিখতে গিয়ে এই যে প্রতিনিয়ত নতুন করে জন্ম নেয়া, নতুন ভাবনাকে জন্ম দেয়া, এই বিষয়গুলি কবির মাথায় থাকা দরকার। আর কবিতা, যদি আজকের কথা বলি বা আরো 4 দশক আগের কথা বলি, যখন প্রথম কবিতা লিখতাম, সেই সময়ের যে ভাবনা, তখন যে কবিতা লিখতে গিয়ে ভাবতাম, সেই ভাবনার সঙ্গে আজকের ভাবনায় মিল নেই একেবারেই। কারণ এখন কবিতা লিখতে গেলে প্রতিটি কবিতার সময় ভাবতে হয় যে কবিতা আমি কি বলতে চাই, এই কথাটি কোথায় লুক্কায়িত আছে। বুকের গহীন থেকে তুলে এনে সেই কবিতাটিকে সাজাই, বারবার সাজাই, বারবার ভাঙি, বারবার উপস্থাপন করি। এইভাবে
একটি কবিতা তৈরি হয়। তো এই যে বারবার ভেঙে বারবার করে সাজিয়ে যে উপস্থাপন, সেই উপস্থাপনায় নিজেকেও ভাঙতে হয়, নিজেকেও গড়তে হয়, চিন্তাটাকেও ভাঙতে হয়। এভাবেই এই প্রতিটি কবিতায় নতুন করে ভাবনার জন্ম হয়। এই যে ভাবনার জন্ম, এই ভাবনার জন্মই হচ্ছে কবিতার জন্যে নতুন ভাবনা, এবং এই ভাবনার মধ্যে এখন নানান রকম ভাবনা যোগ হয়। যেমন কবিতার মধ্যে আমি এই কবিতাটি কি বিষয়ে, সেই বিষয়টি কোন ছন্দের সঙ্গে যায়, কোন ছন্দের সঙ্গে সঠিকভাবে সমন্বয় করা যায়, সেইটি ভাবতে হয়, এবং ভাবনার মধ্যে সেই ছন্দটিকে বুকের মধ্যে ধারণ করে তাকে সাজাতে হয়। এবং এক প্রথম হয়তো সাজানোর সময় কোথাও কোথাও ছন্দের ত্রুটি থাকে, তারপর সেটিকে আবার যখন সংস্কার করি, যখন পরিমার্জনা করি, যখন আবার মনোযোগ দিই, তখন হয়তো তার একটি পরিপূর্ণ রূপ লাভ করে। এভাবেই আমাদের ভাবনাগুলো, কবিতাগুলো জন্ম নেয়, এবং জন্ম নেবার সময় নিজের চিন্তাটিরও জন্ম হয়। এই জন্ম নেবার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার বিশ্বাস আমার মতো আমার বন্ধু দুজন যারা আছেন তাদেরও আছে, তারাও সেই একই ভাবে ভাবেন, বা তারা আরো নতুন করে অন্যভাবে ভাবেন, সেগুলি তাদের কাছ থেকে শুনি। আমারটা আমি একটু বললাম। ধন্যবাদ। ধন্যবাদ দুলাল ভাই, চমৎকার করে বললেন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মাহবুব হাসান ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে। মাহবুব হাসান ভাই, কবিতা হলো প্রতিবার এক নতুন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আসলে কি এবং কবি কিভাবে এই অভিজ্ঞতা অর্জন করেন? মাহবুব হাসান ভাই, মাইকটা আনমিউট করেন। মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, শোনা যায় এবার? শোনা যাচ্ছে। জি শুনতে বলুন। পাচ্ছি? শুনতে আচ্ছা, পাচ্ছি। প্রতিটা দিন যেমন নতুন হয়ে জন্মায়, মানে জন্মগ্রহণ করে, প্রতিটা দিন যেমন হয়, প্রতিটা দিনে কবির জন্ম হয় নতুন ভাবে। সেটি তার অভিজ্ঞতার ভিতর দিয়ে, সেই অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা, সামাজিক জীবনের অভিজ্ঞতা, হ্যাঁ, রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সাংস্কৃতিক জীবনের অভিজ্ঞতা, এইগুলোর মিক্সচারাইজেশন হয়ে কবিতার ভাবনার জগৎকে সাজিয়ে নেন। এবং তিনি যদি নির্মাণ করতে চান কিছু, তাহলে এই বস্তু বাস্তব বা সামাজিক বাস্তবের সাথে তার কল্পনা জগতের যে বাস্তব, যা তিনি চিন্তা করেন, যা তিনি লিখতে চান, যা তিনি অভিব্যক্ত করতে চান, সেগুলোকে তিনি ইন্টারেকশন করেন, মেলান, মিথস্ক্রিয়া করেন, করে নির্মাণ করেন একটি কবিতা। তখন এই নির্মাণ করতে গিয়ে তিনি তার শব্দগুলো বাছাই করেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের বাস্তব জীবনে আমরা যে ভাষায় কথা বলি, আমাদের সামাজিক মানুষেরা যে ভাষায় কথা বলেন, হ্যাঁ, এবং গ্রামীণ লোকজ জীবনের যে ভাষা, এগুলোর ভিতরে আপনার মিল নেই। যেমন আমি প্রমিত বাংলায় কথা বলি এবং আমি প্রমিত বাংলায় লিখি। এই প্রমিত বাংলায় আমাদের ভাবনাগুলো চাড়িয়ে দিতে চাই, এবং সবসময় যে সেটা চাড়িয়ে দিতে পারি এমন নয়। কারণ আমি আমার ভাবনাকে ধারণ করার মতো সেই শব্দমালা প্রমিত বাংলায় নেই, বা লোক বাংলায় নেই, অথবা যা কথ্য বাংলায়, যেটা যে ভাষায় আমাদের সাধারণ মানুষ কথা বলে, কথ্য বাংলায় সে ভাষায় নেই, অথবা সেটা ইন্টারপ্রেট করতে পারে না। ফলে কবি হয় কি, যে আমার ধারণা এবং আমি বিশ্বাস করি, কবির ভাবনার 20% সে তার ভাষায় ব্যক্ত করতে পারে। তার কবিতার ভাষায় সে 20% সে লিখতে পারে, বাকি 80% সে ভাষাহীনতার জন্য তার ভাবনাকে সে করে তুলতে পারে বা ব্যক্ত করতে পারে না। মানে আমি কমিউনিকেট পারি না আমার পাঠকদের সঙ্গে, আমি যা বলতে চাই তার সঙ্গে। এটা একটি সমস্যাও আমাদের প্রধান সমস্যা, আমাদের কবিদের সমস্যা বটে। দুলাল অথবা কামাল, এরা যে কথাগুলো লিখতে চায়, সেগুলো সেই অ্যাকচুয়াল যে ভাবনার যে অনুবাদটা সে করবে ভাষায়, সেই ভাষা তা ধারণ করতে পারছে না। আমি যেটা লিখতে চাই, আমার ভাষা তাকে গ্রহণ করতে পারছে না।
আমি আবার আরো আরো প্রবলেম আছে, যেমন এমন একটি মানে চিত্র বা ছবি আঁকতে চাই বা চিত্রকল্প দিতে চাই যেটা সামাজিক অকথ্য প্রায় অশ্লীল অনেক হতে পারে, অশ্লীল। হ্যাঁ, তখন হয় কি, তখন আমি ওই শব্দগুলো অশ্লীল শব্দ আর লিখি না। কেন লিখি না? লোকে বলবে, তৌফিক যখন বলবে যে আরে মাহবুব ভাই কি অশ্লীল হয়ে গেছে, হ্যাঁ নিম্নমানের মানসিকতা। কামাল হয়তো বলবে মাহবুব ভাইয়ের পক্ষে এটা লেখা ঠিক হয়নি। দুলাল হয়তো বলবে না, এটা মাহবুব নেই, এই ভাষা তো আমাদের সামাজিক মানুষ নেবে না, তারা বলবে যে এই লোক তো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। উপরের দিকে কোনটা যাওয়া এবং নিচের দিকে আসা সেটা আমরা কিন্তু জানি না। আমরা যদি সেক্সের কথা বলি, সেক্সের শব্দগুলো লিখি, হ্যাঁ সংজ্ঞাগুলো যদি লিখি, তাহলে সামাজিক মানুষ বলবে অধপতিত হয়ে যাচ্ছে। কিন্তু মানব জীবনের সত্য হচ্ছে সেই সত্য যা অব্যক্ত, আমরা ব্যক্ত করতে পারি না। পারা উচিত কিন্তু আমরা পারি না। আমাদের লোকলজ্জা, লোক ভয়, সামাজিক ভয়, মানসিক ভয়, রাজনৈতিক ভয়, হ্যাঁ নানা রকম ভয়, সাংস্কৃতিক ভয়, এই সমাজ ভিতরে একজন কবি ধীরে ধীরে বেসিক্যালি মরে যায়। কবিকে হতে হয় সাহসী, যে কোনো বিষয়ে যে কোনো ভাবে তাকে তার শব্দ লিখতে হবে। যেমন দুলাল বললো যে তার ভাবগুলো যখনই আসে, সে যখনই লিখতে যায় তখন সে এটা কোন ছন্দে চিন্তা করে। আমি চিন্তা করি না, কামাল কি করে আমি ঠিক জানি না, যে আমি করি না। আমি সহজেই একবারে মুক্তক মানে মুক্তক ছন্দে লিখতে চাই বা মুক্তক গদ্যে লিখতে চাই। এগুলোই আমার প্রবমান গদ্যই আমার সবচেয়ে ভালো লাগে। কিন্তু আমি ছন্দেও লিখেছি, আমি ছন্দ ভাবে সেটা কাজ করে। আমি আর ওই ছন্দের মানে ওই বন্ধনের ভিতরে থাকতে চাই না। ছন্দকে ভেঙে নতুন কিছু, যেটা ছন্দহীনতাও হতে পারে, সেটা করতে চাই। এভাবেই ভার্চুয়ালি এভাবেই আমার অভিজ্ঞতাকে আমি নির্মাণ করতে চাই আর ভাঙতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। তৌফিক। ধন্যবাদ মাহমুদ ভাই। আমরা ছন্দ নিয়েও কথা বলবো আজকে, তবে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে ঠিক একই প্রশ্ন নিয়ে। কবিতা হলো প্রতিবার এক নতুন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আসলে কি? কবি কিভাবে এই অভিজ্ঞতা অর্জন করেন? মাহমুদ কামাল ভাই, মাইকটা আনমিউট করেন, মাইকটা আনমিউট। হ্যাঁ, ঠিক শোনা যাচ্ছে। মানে খুব খুব ছোট করে আমি উত্তরটা দিচ্ছি। প্রকৃত কবিরা নিজে নিজেই অভিজ্ঞতা অর্জন করেন। এ তো কবির সহজাত বিষয়। এর সাথে পঠন পাঠনও জরুরি। প্রকৃতির কাছে শিক্ষা নেয়ার পাশাপাশি পড়াটাও অবশ্যই। এটা আমার উত্তর, এইটুকুই। চমৎকার এক কথায় উত্তর দিলেন মাহমুদ কামাল ভাই। খুবই চমৎকার। দুলাল ভাই চমৎকার, মাহবুব হাসান ভাই চমৎকার, এবং ঈশ্বর সংক্ষিপ্ত নয়, একেবারেই সংক্ষিপ্ত ভাবে মাহমুদ কামাল ভাই যা বললেন এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কবি রনি বর্মন। তিনি বলছেন, সাথে আছি, ভালো লাগলো, শুভকামনা অগ্রজদের জন্য। মাহফুজা অনন্যা কবি বলছেন, শুভেচ্ছা সকল কবিকে। কামরুন্নাহার কোহলি বলছেন, গল্পগুলো শুনতে ভালো লাগছে। এ পর্যায়ে আমরা চলে যাব অগ্রজদের কাছে কবিতা শুনতে। আজকে প্রথম কবিতা পাঠ করবেন, যেহেতু এই মুহূর্তে মাইকের সামনে এবং স্ক্রিনে দেখা যাচ্ছে মাহমুদ কামাল ভাইকে, তো প্রথমে আমি চলে যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে। মাহমুদ কামাল ভাই, আপনি একটি কবিতা পাঠ করবেন, এরপরে কবিতা পাঠ করবেন মাহবুব হাসান ভাই, এবং সবার নিচে দেখা যাচ্ছে ফরিদ আহমেদ দুলাল ভাইকে। তো দুলাল ভাই আলটিমেটলি সবার শেষেই পড়বেন এবার। তো শুরুতে পড়ছেন মাহমুদ কামাল ভাই, একটি কবিতা পাঠ করবেন। কবিতার নাম প্রকাশে অক্ষত। গোপনে সারিয়ে ফেলি ক্ষত, আমি তাই প্রকাশে অক্ষত। মুখোশের আড়ালেই লোকটির মুখ, সাবধান ভূষণের মাঝে পাড়ি দিচ্ছে পেছন সম্মুখ। পরিস্ফুটনে ওই লোকটি আমি, প্রকাশিত আপোষকামী। দ্রুত বেগে ধরে ফেলি সুতো, যদি হয় প্রচল সম্ভূত, যদি হয় প্রচল প্রসূত।
এটা কোনো গল্প নয়, সত্যিও নয়, মুখোশের ভেতরে নির্ভয় খেলা করে আনন্দ শীতকার, আসলে চিৎকার। শরীরে ময়লা জমে দাগ গোপনীয়, প্লাবিত জ্যোৎস্নার কথা তাদের শুনিও। গোপনে সারিয়ে ফেলি যাবতীয় ক্ষত, আমি তাই প্রতিদিন প্রকাশে অক্ষত। ধন্যবাদ। চমৎকার কবিতা শুনলাম, চমৎকার। প্রকাশ্যে অক্ষত। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি মাহবুব হাসান ভাইয়ের কাছে। মাহবুব হাসান ভাই, আপনি একটি কবিতা পাঠ করবেন। ধন্যবাদ। আমার কবিতার নাম বাংলা কবিতা। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, কবিতার নাম বাংলা কবিতা। স্বপ্ন আর দুঃস্বপ্ন, তার মাঝ বরাবর বইছে এক ওয়েভ নদী। কল কল করতে করতে, কল কল করতে করতে সাঁতরাচ্ছে বাংলা কবিতার পংক্তিগুলো। তুমি সেই স্রোতস্বিনীর রূপালী রোহিত সুন্দরী, বাস্তবের ঘেরাটোপ থেকে একবার বেরো, আবার ঢুকে পড়ছো পরবাস্তবের মহাসাগরের জলে। এই হচ্ছে বাংলা কবিতার লীলা, তর্কের উপর সোয়াশের তর্ক। ধন্যবাদ। চমৎকার কবিতা মাহবুব হাসান ভাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে একটি কবিতা শোনার জন্য। এখন কবিতা পাঠ করবেন কবি ফরিদ আহমেদ দুলাল ভাই। ধন্যবাদ। দুঃখিত, আমি এই কবিতা পড়ছি। এটি আমার নায়র শিরোনামে সিরিজ কবিতা আছে, 60টি কবিতা দিয়ে একটি বই আছে নায়র, সেই সিরিজের 6 নম্বর কবিতা। যখন সাবিত্রী তুমি, আমি অনুপম সত্যবান, যমরাজের সাধ্য কি নিয়ে যায় প্রেমিকের প্রাণ। কুলবধূ বেহুলা সুন্দরী তুমি, আমি চাঁদের নন্দন, চন্দন নগর আমার শ্যামল জন্মভূমি, রূপে বৃন্দাবন। যমের দুয়ার থেকে স্বামীর জীবন কেড়ে আনো রূপসী নন্দিনী, সপ্ত সিন্ধু পেরিয়ে মাতাও ইন্দ্রপুরী বেহুলা পত্রিনী। রাবণের বিক্ষুব্ধ পুষ্পক রথে যখন নায়র যাও আলু থালু বেশে, প্রশ্নবিদ্ধ সীতা সমাজের চোখে শ্রীরামচন্দ্রের লঙ্কা জয় শেষে। সীতা যায় লঙ্কায়, নায়র বেহুলা ইন্দ্রপুরীতে, উদ্ধার পেল না কেউ পলকে তুলিতে। নায়রকে ভাবো যদি সুতো ছেঁড়া ঘুড়ি, ঘনিষ্ঠ পাবার আকুলতা দস্তরখানার বুকে রঙিন দস্তুরি। জীবনকে ভাবো যুদ্ধভূমি, পথ সেখানে কণ্টকাকীর্ণ ভূমি। রাধিকার কৃষ্ণ নাম আমার প্রান্তর জুড়ে, আছো শুধু তুমি। ধন্যবাদ। ধন্যবাদ দুলাল ভাই, আপনি এখনই যাবেন না, কারণ আমরা এখন চলে যাচ্ছি আবারও প্রশ্নোত্তর পর্বে। যেহেতু প্রথমে আপনি রয়েছেন স্ক্রিনে, সুতরাং আপনাকে দিয়ে শুরু করছি। এরপরে আমরা একই প্রশ্ন করব মাহমুদ কামাল ভাইকে এবং সবশেষে করবো এবার মাহবুব হাসান ভাইকে। তো আমরা ঠিক ওইখানে আছে, যাচ্ছি আবার। আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, জি জি জি। তো আমরা যে কথাটি বলছিলাম সেটি হলো যে মাহবুব হাসান ভাই একটু আগে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একটি কথা বলেছিলেন যে উনি এখন আর ছন্দের মধ্যে নিজেকে রাখেন না, উনি ছন্দের বাইরে গিয়েও কবিতা লিখছেন। তো আমাদের একটি প্রশ্ন রয়েছে আজকে আপনাদের কাছে, সেটি ছন্দ কেন্দ্রিক। এবং আমরা যারা তরুণরা লেখালেখি চর্চা করছি, আমাদের কাছে কিন্তু আপনারা প্রত্যেকেই আইকন। কারণ আইকন এই জন্যই বলছি যে আপনাদের ছন্দ বিন্যাস এবং আপনাদের ছন্দ লেখার যে পারঙ্গমতা, এটাকে কিন্তু আমরা অনুসরণ করি। তো আমি ঠিক এই ধরনের একটি প্রশ্ন নিয়ে আসছি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। আমার প্রশ্নটি হলো এটি: 70 দশকের অধিকাংশ কবি ছন্দবদ্ধ কবিতা লেখেন। 70 পরবর্তী দশকগুলোতে ছন্দ বিন্যাসের বাহিরে মুক্ত ছন্দ চর্চা শুরু হয়। এ বিষয়ে আপনার বক্তব্য কি? ফরিদ আহমেদ দুলাল ভাই।
ধন্যবাদ। ছন্দ বিষয়ক এই যে প্রশ্ন, আমি মনে করি যে এই প্রশ্নের উত্তর মাহমুদ কামাল আরো ভালো দেবেন। তবে আমার দৃষ্টিতে আমার বক্তব্যটা এরকম, ছন্দ নিয়ে যে কবিতা লেখা, আসলে কবিতার যে ছন্দ বা কবিতার যে প্রবাহমানতা, সেটি কবির বুকের মধ্যে কবিতা জন্মের সঙ্গে সঙ্গেই থাকে। এক ধরনের প্রবাহমানতা নিয়েই কবি কবিতাটি লেখেন। এটি তার অভিজ্ঞতা, তার পাঠ, তার চর্চা, তার থেকে আসে। এখন ছন্দটি যদি দেখা যায় যে এই ছন্দ, এই কবিতাটি এই যে উপস্থাপিত হলো, তাতে বিশেষ এই ছন্দটির দিকে এর ঝোঁক, তখন চেষ্টা করা এটিকে সেই ছন্দের মধ্যে আনা, অথবা না আনলেও সমস্যা নাই। যে মাহবুব হাসান যেটি বলছেন যে ছন্দ না মানার একটা চেষ্টাও আছে, অবশ্যই ছন্দ না মানা, ছন্দকে পাশ কেটে যাওয়া, ছন্দকে অগ্রাহ্য করা, সেটিরও সুযোগ আছে এবং সেটি কোনো অন্যায়ও নয়। তবে ছন্দ বিষয়টি জানা দরকার, একজন কবিকে ছন্দটি জানা দরকার। জানার পরে যদি তিনি না মানেন, সেটি তার অধিকার আছে। এবং এই যে না মানার বিষয়টি মানে কি ছন্দহীনতা? আমি মনে করি না। যার বুকের মধ্যে ছন্দ আছে, তিনি যাই বলেন, যাই উচ্চারণ করেন কবিতায়, তার মধ্যেই একটা ছন্দ থাকে। সেই ছন্দটি ধরে নিলাম প্রবাহমান ছন্দ, প্রবাহমানতার যে ছন্দ। যদি কবিতার পাঠে যদি জিহ্বা আড়ষ্ট না হয়, যদি কান বিপর্যস্ত না হয়, তাহলে সেটা ছন্দ, সেটাও ছন্দ। ছন্দের যে সংজ্ঞায়ন করা হয়েছে, নানান রকম সংজ্ঞা আছে, তার মধ্যে সেটাও কিন্তু একটি সংজ্ঞা যে কবিতা আটকাবে না। এখন কথা হচ্ছে যে 70-এর পরে, 80 বা পরে 90 বা প্রথম দশক, দ্বিতীয় দশক, তারা ছন্দ পেয়ে থাকেন কিনা। আমি তো পড়েছি অনেক 80-র অনেক কবির মধ্যে ছন্দের যে মানে প্রচলিত ছন্দের যে ধারণা, সেই ধারণার মধ্যেই তারা কবিতা লেখেন, এমন কবির সংখ্যা কম নয়, অনেক। আবার এটাও ঠিক যে তারা নিশ্চয়ই ছন্দটা জানেন, জানেন বলে তারা কখনো কখনো অমান্যও করেন। যেমন মাহবুব হাসান জানেন এবং অমান্যও করেন। এই যে অমান্য করেন মানে তিনি ওই ছন্দটি যে লেখেন, যখন লেখেন তখন ওই ছন্দটি তার কবিতায় এমনিতেই থাকে, কারণ তার বুকের মধ্যেই তো ছন্দের যে প্রশ্রবণ সেটি আছে। জল যে প্রবাহমান হয়, জল যে গতিতে বের হয়, ধরা যাক পাহাড় থেকে যে ঝর্ণাটি নেমে আসে, সেই নেমে আসার মধ্যেই একটি ছন্দ আছে। তার জন্য ঝর্ণাকে ছন্দ শিখে নামতে হয় না, জলকে ছন্দ শিখে নামতে হয় না, ওই নামার মধ্যেই একটি ছন্দ থাকে, সেই ছন্দটি ঝর্ণার ছন্দ। এবং এই যে ঝর্ণার ছন্দ, এই যে নদীর ছন্দ, জলের ছন্দ, এটি হচ্ছে প্রাকৃতিক যে ছন্দ। পাখি যে গান গায়, সমুদ্রে যে ঢেউ ওঠে, সবকিছুর মধ্যে ছন্দ আছে। আমি সেই পাখির গান থেকে, গাছ থেকে যে পাতা ঝরে পড়ে, তার থেকে ছন্দকে বোঝার চেষ্টা করি। আমি মনে করি না এইরকম যে 80-90 তারা কেউ ছন্দে লেখেন না, তারা ছন্দ লেখেন, অনেকেই লেখেন। আবার এইটাও সত্য, সাম্প্রতিক সময়ে পাঠের যে আগ্রহ আমাদের, সেটি কিন্তু হ্রাস পেয়েছে। একেবারে প্রথম দশকে, দ্বিতীয় দশকে এসে তো পাঠটা এমন একটা পর্যায়ে এসেছে যে আমরা তো পড়তেই চাই না, আমরা কোনো কিছুই পড়ার ধৈর্য নাই আমাদের। আর এখন তো এই যে ফেসবুক আসার কারণে, অনলাইনের কারণে সবাই তো সরাসরি কবিতা আপলোড করছেন, তার তো সম্পাদকের দ্বারস্থ হতে হচ্ছে না, কারো তো মাহবুব হাসানের কাছে যেতে হচ্ছে না, কামাল কামাল কামালের কাছে যেতে হচ্ছে না যে কামাল ভাই এটা দেখে দেন, হচ্ছে না, সে তো সরাসরি কবিতা আপলোড করছে, ওইখানে বাহবাও পাচ্ছে অজস্র। কাজেই সেটি ছন্দ কবিতার কতটা প্রকরণগত না, কেবল কবিতার যে সাধারণ যে গতিময়তা, তার যে গীতলতা, তার যে প্রবাহমানতা, সেটি কতটা আছে। কারণ একই বাক্য আমরা ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। এই যে ভিন্নভাবে উপস্থাপন করার ক্ষেত্রে বাক্যটির চরিত্র বদলে যায়, বাক্যটির গতি বদলে যায়, বাক্যটির প্রবাহমানতা বদলে যায়। এই যে বদলে যাওয়া, এইটি কবিকে উপলব্ধি করতে হয়। সেখানে কেবল
এই অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, সেই ছন্দের গণনা আঙ্গুলের মধ্যে গুণে যে ছন্দ লিখতে হবে তা না। ওই যে প্রবাহমানতা, বুকের মধ্যে যে ছন্দ, সেটি মূল ছন্দ। আমি মনে করি ৭০-এর কবিরা সবাই যেমন ছন্দে বেশিরভাগ লেখেন, এটাও যেমন ঠিক। ছন্দে লেখেন না, ছন্দকে পাশ কেটে যান, মাহবুব হাসান যেটি বলছেন, সেটাও অনেক আছে। আমি নিজেও অনেক সময় ছন্দকে পাশ কেটে যাই, যাই না একেবারে তা না, আমিও যাই। সুতরাং এই যে পাশ কেটে যাওয়া মানে কি ছন্দহীনতা নয়। ওই বুকের মধ্যে যে একটি স্বাভাবিক প্রশ্রবণ আছে ছন্দের, সেটি হচ্ছে ছন্দের আরেক অনন্য শক্তি। সেই শক্তিতে আমি আস্থা রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দুলাল ভাই। এ পর্যায়ে আমি একই প্রশ্ন যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে। মাহমুদ কামাল ভাই, আপনিও বলবেন, ৭০ দশকের অধিকাংশ কবি ছন্দবদ্ধ কবিতা লেখেন। ৭০ পরবর্তী দশকগুলোতে ছন্দ বিন্যাসের বাহিরে মুক্ত ছন্দ চর্চা শুরু হয়। এই বিষয়ে আপনার বক্তব্যটা থাকবে। আমি প্রথমেই বলে রাখছি যে আমি ছন্দের সপক্ষের একজন মানুষ। এই বিষয়ে কথা বলার আগে ছন্দ নামে আমার একটি কবিতা আছে, সেটি ছোট কবিতা পাঠ করে নিচ্ছে আগে। ছন্দ আমাকে দেখিয়েছে আলো পথ, পথের মধ্যে ছিল না পাথর কুচি, খোলা দরজায় ছিল না নিষেধ রেখা, এক জীবনে জেগে ওঠে স্বকীয়তা। ছন্দ আমাকে নিয়মের মাঝে রেখে জানিয়ে দিয়েছে এভাবেই সুচিরতি, ছোট এ জীবনে কেন যে হলো স্থূল, অনতিক্রান্ত বৃত্তের মাঝে থেকে। ছন্দ আমাকে ঢেউ হয়ে কাছে ডাকে, মিথুন মুদ্রায় চলমান ছবিগুলো, রক্তে রক্তে স্রোত নদী হয়ে ওঠে, তাল শ্বাস কাঁপে, মাত্রাবৃত্ত ব্যাপে। এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তো আপনি প্রশ্ন করেছেন ৭০-এর কবিরা ছন্দবদ্ধ ছিল এবং পরবর্তী দশকের ছন্দহীনতা। ওই দুলাল ভাই যে কথা বললেন যে ৭০-এর সবাই ছন্দবদ্ধ না, কিন্তু অধিকাংশই ছন্দ তারা জানে, ছন্দে লিখেছে, এখনো লিখে। মূলত ৮০-র দশকের পর থেকে শুধু এই বাংলায় নয়, পশ্চিমবঙ্গেও ৮০-র দশক থেকে ছন্দহীনতা শুরু হয়েছে কবিদের মধ্যে, ছন্দে না লেখার প্রবণতা ৯০-এ বৃদ্ধি পেয়েছে, শূন্য আরো বেশি, দ্বিতীয় দশকে আরো বেশি, কবির সংখ্যাও বেড়েছে। আবার ৮০, ৯০, শূন্য প্রথম, দ্বিতীয়, তারা যে ছন্দে লেখে না তা নয়, কিন্তু অধিকাংশ কবির কবিতার ক্ষেত্রে আমরা দেখি তারা ছন্দে খুব একটা স্বাচ্ছন্দ্য নয়। তো একটা কথা বললে হয়তো ওরা অনেকে রাগ করতে পারেন, আমি যদি বলি যে এরা ছন্দ জানে না বলেই লেখে না, অনেকে রাগ করবেন। এ নিয়ে আমার একটা ছোট প্রবন্ধ ছিল, একটা লিটিল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। ছাপা হওয়ার পর কি রকম সমালোচনা, যাই হোক সেদিকে আমি গেলাম না। আমি একটা কাগজ বের করি অরণি নামে, আমার আগামী সংখ্যাটা হবে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। আমি বাংলাদেশ এবং ভারতের প্রায় ৪০০ জন কবিকে মেসেজ দিয়েছি মাত্রাবৃত্ত ছন্দে কবিতা দেওয়ার জন্য। এই ৪০০ জনই আমার খুবই পরিচিত। দুর্ভাগ্য অনেকে পাঠান নাই। যারা পাঠিয়েছেন কেউ কেউ মাত্রাবৃত্ত মও হয়নি, বলেছে ভাই এটা তো অক্ষরবৃত্ত হয়েছে, এটা মাত্রাবৃত্ত হয় নাই। ৩বার ৪বার করে পাঠিয়েছে, হয় নাই। তার মানে সে ছন্দই জানে না। বাংলাদেশের অনেক বিখ্যাত কবি হয়ে আছেন, ছন্দের ছও জানে না। ছন্দ জানতেই হবে এমন কোনো কথা নয়, কিন্তু যেটা দুলাল ভাই বললেন ছন্দ জেনে ছন্দকে অস্বীকার করতে হবে। আমরা তো অনেকে ছন্দ জানিই না। ছন্দ নিয়ে ফেসবুকে আমার একজনের সাথে মন্তব্য করার মধ্য দিয়ে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তার কিছু আবার চেলা চামড়া আছে, তাকে অন্ধভাবে সমর্থন করে, তারা আমাকে গালিগালাজ করে উত্তর দিয়েছে ছন্দ জানতে হবে কেন, ছন্দ পড়তে হবে কেন, আমি যা লিখবো সেটাই কবিতা। এই যদি হয় একজন তরুণ কবির মানে মনোভাব, তাহলে বাংলা কবিতা যে কোথায় গিয়ে ঠেকবে এই নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত আছি। এখন তো কবিতায় কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় কবিতার মধ্যেই। কাব্যময়তা তো নেই, কবিতার মধ্যে যে একটা বিষয় থাকবে, তারপরে তো প্রকরণ টকরণ নানান কিছু, কিন্তু আমার ভিত্তি নাই, আমার জমি নাই, আমি বাড়ি করবো কিভাবে? তো এই জিনিসটা আমাদের তরুণ কবিদের মধ্যে বেশি। পশ্চিমবঙ্গের ০ দশকের কবিরা কিন্তু এখন ছন্দে ফিরে এসেছেন।
আমি লক্ষ্য করেছি অনেকের কবিতার মধ্যে তার ছন্দে লেখেন। ছন্দে লিখলেই যে সেই কবিতাটি হবে আপনার কি বলে অনাধুনিক, আধুনিকতা এবং সমসাময়িকতা তো ভিন্ন জিনিস। এখনকার কবিরা যা লিখছেন সমসাময়িক বিষয় নিয়ে লিখছেন, সমসাময়িক বিষয়ে কবি, আধুনিক কবি নন। ছন্দ জানতে হবে, ছন্দ জেনে তারপর অস্বীকার করতে হবে যে আমি ছন্দ জানি কিন্তু আমি ছন্দে লিখবো না, আমি এইভাবে লিখবো। আমার কথা হচ্ছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ছন্দ আছে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছন্দ আছে। হাঁটা চলা, এই যে দুলাল ভাই বললেন নদীর, তারপর এই ঝর্ণার কথা বললেন, তার একটা ছন্দ নিয়ে আসে, পানির একটা ছন্দ আছে, রেলগাড়ির একটা ছন্দ আছে, গ্রামের মেয়েরা যে ঢেকে ধান ভানে ছন্দ আছে, আমরা কাপড় কাচি এর মধ্যে ছন্দ আছে। কোথায় ছন্দ নাই? আমাকে ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হলে আমাকে জানতে হবে। দুঃখের বিষয় আমাদের কবিরা কিন্তু, যারা রাগ করুক আপত্তি নাই, আমি আবারও বলি, আমাদের অধিকাংশ তরুণ কবি এবং বয়োজ্যেষ্ঠ 60-এরও বেশ কিছু কবি আছেন, বিখ্যাত কবি, আমি নাম বলবো না, তার কাছে আমি মাত্রাবৃত্ত কবিতা চেয়েছিলাম, বললো যে আমার শ্রেষ্ঠ কবিতার ওই এত নম্বর পৃষ্ঠায় দেখো একটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা আছে, বের করলাম, ওটা মাত্রাবৃত্ত তো অক্ষরবৃত্তে, বললাম যে আপা এটা তো অক্ষরবৃত্তে লেখা। ও তাই নাকি, আচ্ছা ওটা মাত্রাবৃত্ত করে নিও। আমি কিভাবে মাত্রাবৃত্ত করবো এটাকে? এই হচ্ছে বিখ্যাত কবি হয়েও ছন্দ জানে না। আর তরুণ কবি, যেটি দুলাল ভাই বললেন, কেউ পারে না তো কবিতা, কেউ পারে না। আমরা তো জিজ্ঞাসা করতাম যে মাহবুব ভাইয়ের বড় ভাই মাহবুব সাদিক আমার শিক্ষক, ডাইরেক্ট শিক্ষক, আমি তার কাছ থেকে ছন্দ শিখেছি কলেজে। এবং যে কোনো বিষয়ে যদি আমার কাছে একটু মানে খটকা লাগতো, আমি বলতাম স্যার এটা একটু দেখে দেন, বাক্যটা প্রয়োগটা ঠিক আছে কিনা, এই ছন্দটা ঠিক আছে কিনা, ওনার কাছ থেকে আমরা শিখেছি, শিখতে তো কোনো আপত্তি নাই। তো এই হচ্ছে আমাদের বিষয়। তরুণ কবিরা, একটু বেশি বলে ফেললাম, তরুণ কবিরা এখন পড়াশোনা করে না। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে অভিজ্ঞতা অর্জন করতে গেলে পঠন পাঠানো জরুরি, নিজেরটাই পড়ে অন্যটা পড়ে না। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই, আপনার সঙ্গে এই বিষয়ে আমরা সম্পূর্ণ প্রশ্নে আসবো। তো তার আগে আমি চলে যাচ্ছি মাহমুদ হাসান ভাইয়ের কাছে। মাহমুদ হাসান ভাই, আপনার কাছেও আমাদের একই প্রশ্ন। 70 দশকে অধিকাংশ কবি ছন্দবদ্ধ কবিতা লেখেন, 70 পরবর্তী দশকগুলোতে ছন্দ বিন্যাসের বাহিরে মুক্ত ছন্দ চর্চা শুরু হয়, এ বিষয়ে আপনার বক্তব্য কি মাহমুদ হাসান ভাই? ধন্যবাদ তৌফিক জহুর। প্রথমত 70-এর পর 80-র দশক থেকে মুক্তক ছন্দের লেখা শুরু হয়, তার আগে হয় নাই, এইটাই তো বলতে চাও? না, হয়েছে হয়েছে কিছুটা হয়েছে। না হ্যাঁ, ওভারঅল বিষয়টাকে এরকমই আর কি। বাট 70 না, দশকে তো গদ্য এবং ছন্দটা কিন্তু খুব চমৎকার ভাবে এগিয়েছে। আমি আপনাদের 70 দশকে যতগুলো কবিতা আমি পাঠ করেছি, বিশেষ করে আমি সম্প্রতি একটি লিটল ম্যাগাজিন পেয়েছিলাম হাতে, 51 সেলি সেনগুপ্ত দিদির সম্পাদনায়। সেখানে 70-এর আমি 7 জন কবির কবিতা পাঠ করলাম। আতার খান ভাই থেকে শুরু করে মাহমুদ কামাল ভাই পর্যন্ত ছিলেন, প্রত্যেকে কিন্তু সান্দর্শিক কবিতা লিখেছেন। আমি জাস্ট ওই জন্য বললাম আর কি যে এরপরে কি হলো। আচ্ছা, প্রথমত আমার বক্তব্য হলো ছন্দের মৌলিক বাড়ির নাম হলো শাসাঘাত। শাসাঘাত, আমরা যেভাবে কথা বলি, আমাদের কথা বলার যে শ্বাসের যেটুকু মানে এরিয়া, এটাই হলো ছন্দের মূল এরিয়া। এর বাইরে কেউ করতে পারবে না। এবারে আমরা 5 মাত্রার মাত্রাবৃত্ত লিখি, 6 মাত্রার মাত্রাবৃত্ত লিখি, 7 মাত্রার দলবৃত্ত বা মাত্রাবৃত্ত বা মন্দাকান্ত লিখি, সবগুলোই কিন্তু এই শাসাঘাতের অধীন, এর চেয়ে বড় নয়। এবং বড় জোর কি বলে ওটাকে, আমরা অক্ষরবৃত্ত যাকে বলি, সেটা 8-6-8-6-এর যে দোলা পর্ব সেভাবে লিখি, তাই না? তো এগুলো কিন্তু এর চেয়ে বড় না। কোনোটা কি আছে, কোনোটা 10 এবং 6, 10 এবং 8, 12 এবং 2 এরকম আছে? নাই। আসলে শ্বাসের উপরেই নির্ভরশীল আমাদের মাত্রা গণনা। এবং আমরা যে 1 মাত্রা 2 মাত্রা বদ্ধাক্ষর মুক্তাক্ষর বলে করি, সেগুলো এক ধরনের প্রশিক্ষিত জিনিস। বেসিক্যালি আমরা প্রত্যেকগুলোকেই মানে মাত্রার ভিতরে চিহ্ন করেছি, চিহ্ন দিয়েছি এবং তারপর সেটাকে গণনা করি। কবিতা কিন্তু শিল্প, কবিতা কিন্তু আমার কথা বলা নয়, কবিতার ভাষা কিন্তু গদ্যের ভাষা নয়, মানুষের কথ্য ভাষা নয়, মানুষের কি বলে চিন্তার ভাষাও নয়, তাই না? কবিতার ভাষা অ্যাবসলিউটলি
অ্যাবসলিউটলি অন্যরকম। এর মানে ডিপ স্ট্রাকচার এবং এর সারফেস স্ট্রাকচার আলাদা। হ্যাঁ, সারফেস স্ট্রাকচারে যা বলা হয়, ডিপ স্ট্রাকচারে, হ্যাঁ, বাক্যের ডিপ স্ট্রাকচারে তা সম্পূর্ণ অন্যরকম মানে আহ, অর্থ আমরা পাই। তো এইগুলো ছন্দেরও কাজ। যখন আমি ৩-৩-২ লিখি বা ৩-২-৩ লিখি বা ২-৩-৩ লিখি, তার মানে এই নয় যে এটা একটি প্রবহমান চিন্তার ভিতর দিয়ে এসছে। এটি মেকানিক্যাল, আমার তৈরি করা, আমার সৃষ্টি, আমার সৃষ্টি করা। তার মানে আমি এই ছন্দটাকে সৃষ্টি করেছি। আমি মানে যে কবিরা সৃষ্টি করেছেন, তারা করেছেন, আমরা তাদের ফলোয়ার। এবং এই ফলো করতে গিয়ে আমরা যে সৃজনশীলতার ভিতর দিয়ে আমরা শব্দকে মানে বসাই, এই শব্দটাকে, এক শব্দটাকে আগে বসাই, পরে আরেকটা আনি, এভাবে আমরা এর মানে চেহারা বা বাক্যের যে সারফেস স্ট্রাকচার এটা চেঞ্জ করে দিই। ছন্দ তাকেই ধারণ করে। এই ছন্দ যখন তাকে ধারণ করে তখন এর অর্থ এবং রূপ চেঞ্জ হয়ে যায়। এই রূপ যখন চেঞ্জ হয়ে যায় তখন তার কল্পনার যে পরিধি সেটিও চেঞ্জ হয়ে যায়। ওই আকাশ, নীল আকাশ আর নীল থাকে না, তখন অন্যরকম হয়ে যায়, তাই না? ছন্দ খুবই প্রয়োজনীয়, যেহেতু এটা শিল্প মাধ্যম। এটা কোনো নর্মাল কোনো গদ্য নয়, শিল্প মাধ্যম। তবে শিল্পের মাধ্যম হিসেবে ছন্দের অপরিহার্যতা অনস্বীকার্য। কেউ অস্বীকার করতে পারবে না যে আমি এটা গদ্যে লিখেছি, তবে এটা আমার ছন্দে নেই। কিন্তু গদ্য ইটসেলফ এ ওয়ান কাইন্ড অফ রিদম। প্রত্যেকটা গদ্যেরও ছন্দ আছে, সেটাও শাসাঘাতের উপরে নির্ভরশীল, তাই না? এই যে আমরা মুক্তকের কথা বলি, মুক্তক কি? অক্ষরবৃত্তেরই একটি প্রবহমান মানে ফর্ম, এটি মুক্তক। আবার কি বলে, প্রবহমান মুক্তক বা অক্ষরবৃত্ত, মুক্তক অক্ষরবৃত্ত বা মুক্তক মাত্রাবৃত্ত, এগুলো তো মানে তৈরি করেছে, তাই না, মানুষ। এটা চিন্তার ফল। এভাবে আমরা এগিয়েছি। তবে তৌফিক, তুমি যেটা বললে যে ৮০-এর কবিরা বেসিক্যালি মুক্তক দিয়ে শুরু করে, এটা ঠিক না। ৭০-এর কবিতা বা ৬০-এর কবিরাও, তারাও মানে গদ্যে কবিতা লিখেছেন। গদ্যে মানে মুক্তক গদ্যে লিখেছেন, মুক্তক অক্ষরবৃত্তে লিখেছেন। তো সেগুলোর পরিমাণ হয়তো কম, আমাদের পরিমাণ অতটা যে কম, ৬০-এর মতো কম তা নয়। আবার আমাদের চেয়ে হয়তো ৮০-এর কবিরা আমাদের চেয়ে হয়তো বেশি লিখেছে, কারণ তারা অন্য অন্য ছন্দ চর্চাটা অত গুরুত্বপূর্ণ মনে করে নাই। তারা মনে করে যে ছন্দ মানে হলো খুবই ছন্দবদ্ধ এবং পুরাতনিক। হ্যাঁ, পুরাতন না, ছন্দ কখনো পুরাতন নয়। তোমার চিন্তা তুমি কতটা নূতন করবে, তোমার মানে শব্দকে কিভাবে তুমি নূতন করে তুলবে, সেটা তোমার বিষয়, তোমার কল্পনার বিষয়, তোমার কল্পনার শক্তির বিষয়। এগুলো না করতে পারলেই সে ব্যর্থ, সোজা হিসাব। কবিতা হলো কল্পনা শক্তির পরীক্ষা। তুমি কল্পনায় কত বিচিত্র বৈভব ধারণ করতে পারো, এবং সেই ধারণটা ছন্দবদ্ধ হোক আর অছন্দবদ্ধই হোক, যদি সেটা সুললিত বা তোমার কানে না বাজে, যেটা দুলাল বললো, যে কানে যদি প্রবহমানতা যদি ব্যাহত না হয়, তাহলে সেটাকে আমি কি করে বলবো যে এটা ছন্দহীনতা, তাই না? এখন আবার এটাও হয়, কেউ কেউ এটা করে যে ইচ্ছে করে বা প্রবহমানতাকে ধ্বংস করে এবং সেটাকে নতুন ভাবে সাজিয়ে নেয়, সাজাতে চায়। এখন আমাদের প্রবলেম হলো কি, আমরা শত শত বছর ধরে যে প্রবহমান মানে ছন্দের ভিতর দিয়ে এসছে, আমাদের কান যেভাবে তৈরি হয়ে গেছে, সেই তৈরি কান যখন ব্যত্যয় দেখে, যখন ভাঙা অবস্থায় দেখে, তখন এটাকে সে মেনে নিতে চায় না। বলে যে না, এটা ঠিক হলো না, এটা তো ব্যর্থ হলো, এটা তো ভেঙে গেছে, এটা তো মানে এটা অর্থ মানে হয়নি, অর্থ প্রকাশিত হয়নি বা এর ইমেজে নির্মিত হয়নি। এই কথাগুলো যারা বলে, তাদেরকে কল্পনার শক্তি দিয়ে আমি দেখতে বলি যে এক একটি শব্দ তার প্রেক্ষিত থেকে যখন উল্টো প্রেক্ষিতে মানে বসে, তখন এটার তার মৌলিক চেহারা, তার অর্থ দোতনা, তার সমস্ত চেহারাতে সে পাল্টে নিতে পারে। শব্দের মানে আমরা তৈরি করেছি, শব্দের মানেকে আমরা মানে উল্টে দিতে পারি, এটা আমাদের ক্ষমতা।
কারণ ভাষা যেমন আমরা তৈরি করেছি, শব্দ যেমন আমরা তৈরি করেছি, শব্দের অর্থ যেরকম আমরা দিয়েছি, আমরা শব্দের অর্থ চেঞ্জ করেও দিতে পারি, বদলিয়ে দিতে পারি, এটাকে নতুন মাত্রায় আমরা বসাতে পারি। ছন্দ সেখানেই মাথা নত করে, শব্দের কাছে, কবির কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব হাসান ভাই চমৎকার করে বলার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। যে যে কথাটি মাহমুদ কামাল ভাই শেষ করেছিলেন, আমি ঠিক একটি সম্পূরক প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করছি। মাহমুদ কামাল ভাই এক জায়গায় বলেছেন যে ওনার কথার মধ্য দিয়ে যে ছন্দহীনতা বৃদ্ধি পেয়েছে, এবং এই সময় আবার সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের তরুণ কবিরা ছন্দে লিখছে, বা বাংলাদেশের তরুণ কবিরা লিখছেন না। এই বিষয়টি হওয়ার মূল কারণটা কি, বা এই ধরনের ঘটনা বা এই ধরনের বিষয় কেন হইল? আমাদের মধ্যে, তরুণদের মধ্যে কেন আমরা ছন্দহীনতা হয়ে গেল, বা আমরা ছন্দে কেন লিখছি না, বা ছন্দ চর্চা কেন করছি না বলে আপনার ধারণা? এটির জন্য কি শুধুমাত্র ফেসবুক দায়ী, নাকি আমাদের পঠন পাঠনের মানে সীমাবদ্ধতা দায়ী আপনি মনে করছেন দুলাল ভাই? ধন্যবাদ তৌফিক জোহর। সম্পূরক প্রশ্ন, হ্যাঁ এটি সম্পূরক প্রশ্ন হ্যাঁ আর কি। সম্পূরক প্রশ্ন, সম্পূরক প্রশ্ন। একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আগে কবিতার পরে হচ্ছে তার প্রকরণ, ব্যাকরণ, নির্ধারণ। দেখেন যে ছন্দ, ধরা যাক অক্ষরবৃত্ত হচ্ছে, প্রথম কথা হচ্ছে অক্ষরবৃত্ত পয়ার ছন্দ, মানে ৮-৬। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান। এই যে ৮-৬, এটা অক্ষরবৃত্ত। কিন্তু এই অক্ষরবৃত্তের এই যে ছন্দ, এই ছন্দ কি পরবর্তী সময়ে পরিবর্তন আসে না এই অক্ষরবৃত্তে? এখন অক্ষরবৃত্তের যে নামেই বলি সেটাও অক্ষরবৃত্ত। এই যে আমাদের কবি শঙ্খ ঘোষ প্রয়াত হলেন সম্প্রতি, তার যে একটি ছন্দের উপরে বই আছে, ছন্দের বারান্দা, সেই বই লেখার আগে আমাদের এই পয়ার কি ভাঙেনি অক্ষরবৃত্তে? এই বই লেখার আগেও পয়ার ভেঙেছে। তিনি আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে গেছেন, যেটি অক্ষরবৃত্তে এইভাবে লেখা যায়। যে মা বললেন যে এই গদ্যেরও ছন্দ আছে, সবকিছুর মধ্যেই ছন্দ আছে, ছন্দহীন বলতে কিছু নাই, সবকিছুর মধ্যে ছন্দ আছে, কিন্তু সেটিকে আবিষ্কার, উচ্চারণ, সেটি হচ্ছে বড় বিষয়। এখন এই আবিষ্কার উচ্চারণের মধ্যে আপনি বললেন যে এই পরবর্তী সময়ের কবিরা, এই পশ্চিমবঙ্গের কবিরা, প্রথম দশকের কবিরা ছন্দে ফিরছেন। ছন্দে ফেরা না ফেরার বিষয় না, সবাই ছন্দেই লেখেন কবিতা। আর এই যে আমজনতা যে কবিতা লেখেন, যাদের কবিতা এমনিতেই লেখেন, আমি তো এমনি এমনি খাই, আমি জেনে বুঝে, কেউ প্রোটিনের জন্য খায়, কেউ স্বাস্থ্যের জন্য খায়, কেউ বৃদ্ধির জন্য খায়, আর ওই শিশুটি এমনি এমনি খায়। এটি বিজ্ঞাপন আছে এরকম দুধের। এই যে এমনি এমনি খায়, এরকম ছন্দ জানে বা জানে না, বা না জানে, আমি এমনি এমনি লিখি, সেটাও আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনাকে আমি কবি হিসাবে চিহ্নিত করতে চাই, তখন আপনাকে যদি কবি হিসাবে আমি চিহ্নিত করতে চাই, তাহলে আপনার কিছু বৈশিষ্ট্য আমি খুঁজবো। এই যদি বৈশিষ্ট্য থাকে, এই যদি তার থাকে, তাহলে তিনি কবি। এখন যারা গদ্য লেখেন, যারা গল্প লেখেন, উপন্যাস লেখেন, আমরা কিন্তু অনেক সময় বলি যে সিরাজুল ইসলাম চৌধুরীর গদ্য খুব জুইসি, গদ্যের ভাষা খুব কাব্যিক। এই যে গদ্যের ভাষা কাব্যিক, প্রবন্ধের ভাষা কাব্যিক, তার মানে কি তার কবিতার, তার যে প্রবন্ধ, তার যে বুনন, সেখানে কাব্যগুণ সমৃদ্ধ বুনন, উপস্থাপনায়, বাক্য উপস্থাপনায় সেই কাব্যগুণটি থাকে। কাব্যগুণটি মানে কি? তার প্রবাহমানতা থাকে, তার গতিময়তা থাকে, তার গীতলতা থাকে। এইভাবে ওই গদ্যটিও কাব্যিক হয়ে যায়। এখন আমাদের কবিরাও আলটিমেটলি ছন্দের কাছে আসবেন, যারা ছন্দ বিমুখ। দেখেন যে যে গাছটি নতুন গাছ, প্রথম একটি আম গাছ ধরা যাক 3 বছর 4 বছরের মাথায় তাতে 1-2টা আম হয়, তারপরে 5, 7, 10 বছর, 20 বছর, 30 বছর তার মধ্যে অনেক আম হয়, এবং তারপরে আবার আম ফলন কমতে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এই গাছটির মধ্যে ফলন যে কমে যায়, এর নানান ব্যাখ্যা নিশ্চয়ই উদ্ভিদবিদ যারা, বিজ্ঞানী যারা, তারা বলবেন।
কিন্তু এটি প্রাকৃতিক, কমে যায় যে এটি সত্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি এক জোড়া দম্পতি তাদের সন্তান উৎপাদন ক্ষমতা, সন্তান জন্মের ক্ষমতাও কমে যায়। তার মানে এর সঙ্গে যোগ আছে। এই যে কবিতার মধ্যেও একই বিষয়, কবি যদি তার চিন্তার মধ্যে নতুন চিন্তা, নতুন প্রকরণ, নতুন উপস্থাপন, নতুন ভাবনা, নতুন প্রজ্ঞা যোগ করতে না পারেন, তাহলে তো তার কবিতার জন্মও কমে যাবে। এই যে প্রতিনিয়ত কবিতার মধ্যে নতুন ভাবনাকে যোগ করা, এই ভাবনাকে, চিন্তাকে, প্রকরণকে যোগ করার যে সামর্থ্য, সেই সামর্থ্য যতক্ষণ একজন কবির মধ্যে থাকবে ততক্ষণ তিনি চলমান থাকবেন। আর এটা যখন শেষ হয়ে যাবে তখন দেখা যাবে তিনি কবিতা লিখছেন, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি কবিতা লিখছেন, যাই লিখছেন তাই কবিতা গয়রহ, কিন্তু সেটি কিন্তু তার আগে লেখা কবিতাকে অতিক্রম করে যাচ্ছে না। সাধারণ একটি কবিতা আমরা পাচ্ছি তার কাছেও, আমরা যখন এই বিশেষ সংখ্যা প্রকাশ করি পত্রিকায়, তখন আমরা ওই সিনিয়র কবির কাছে যাই, তিনি একটি কবিতা দিয়ে দেন। সেই কবিতার অনেক উত্তীর্ণ কবিতা কিন্তু এর আগে তিনি বহুবার লিখেছেন। তাহলে এই যে পরবর্তী সময়ের অনুত্তীর্ণ সেই কবিতাটি, সেটি আমরা তার নামটাকে ছাপি, তার নামের দ্যুতিটাকে সেখানে যুক্ত করি, এই বাস্তবতা আছে। এই যে প্রথম দশক, দ্বিতীয় দশক, কামাল বলছেন যে এই ভারতের প্রবণতা বাড়ছে, হতে পারে কামালি ঘোষটি আমার চেয়ে বেশি জানেন, নিশ্চয়ই কামালের কথায় যুক্তি আছে, আমি কামালের চেয়ে এই বিষয়টি কম জানি। তবে আলটিমেটলি ছন্দের কাছে কবিকে আসতে হবে, এবং কবি যতই পরিণত হবেন, যতই তিনি অর্জন করবেন, ততই তিনি ওই ছন্দের মধ্যে ঢুকবেন। সেই ছন্দকে একেবারেই যে পয়ারে লিখতে হবে তা নয়, তিনি পরিবর্তন করবেন এবং নতুন ভাবে উপস্থাপন করবেন, এটি স্বাভাবিক। ওই প্রথম দশকের কবিরা এখন তো এক দশক আগের কবি, আরো এক বছর পরে 2 দশক আগের কবি হবেন। সুতরাং ছন্দের বিষয়টি, যতই তিনি ঋদ্ধ হবেন, যতই নিজেকে জানবেন, যতই নিজেকে আবিষ্কার করবেন, ততই তিনি ছন্দে যুক্ত হবেন। এবং এর জন্য মাহমুদ কামাল যে কথাটি তার প্রথম বক্তব্যে বলেছেন, পঠন, এই যে পাঠ, সেই পাঠ কেবল কিতাবি পাঠ নয়, সেই পাঠ প্রকৃতি পাঠ, সেই পাঠ মানুষ পাঠ, পরিপার্শ্ব পাঠ, সমাজ পাঠ, বিশ্ব পাঠ, সমস্ত পাঠকে কবির ভেতরে সঞ্চয় করতে হবে, তারপর তা থেকে কবিতা আসবে। এবং এই যে প্রক্রিয়া, এই যে স্বাভাবিক গতি, আমি বিশ্বাস করি মেবি যে পশ্চিমবঙ্গের প্রথম দশকের কবিরা সেই উপলব্ধিটি আগে করেছেন। আমাদের কবিরাও, আমি প্রথম দশকের 2-4-10 জনের নাম বলতে পারবো, যারা আমি এই মুহূর্তে হয়তো মুখস্থ বলতে পারবো না, কিন্তু আমি কাগজ দেখে, আমার খাতাপত্র দেখে বলতে পারবো। আমার কাছে যেহেতু আমি এটাতে কাজ করি, আমার কাছে, আমি যেহেতু এখন বাইরে আছি, বাসায় নাই, ঢাকায় আছি, আমার পক্ষে ওই বইপত্র জোগাড় করা কঠিন, কিন্তু তাদের মধ্যেও সেই প্রবণতা আছে। তবে হয়তো সংখ্যায় পশ্চিমবঙ্গের চেয়ে একটু কম, তবে আসবে, আলটিমেটলি আসতে বাধ্য যদি তিনি কবি হন। যখন একটা বর্ধিষ্ণু যে বাড়তে থাকে, সে অনেককেই অগ্রাহ্য করে, কিন্তু যখন তার মধ্যে প্রজ্ঞা আসে, জ্ঞান আসে, তখন সে উপলব্ধি করে যে না, আমি যে অনেককে বাতিল করে দিয়েছি সেটা সর্বাংশে সত্য নয়, যাকে বাতিল করে দিয়েছি তার মধ্যে এই যোগটি আছে, এই রীতিটি আছে, এই সংযোগটি আছে। আমি অতি সম্প্রতি 80-র এক কবি, তার কবিতা পাঠ করলাম, শোয়েব সাদাব। তিনি দীর্ঘদিন শৃঙ্খলিত ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন কবিতা থেকে, এখনো বিচ্ছিন্নই আছেন, কিন্তু তার কবিতায় আমি নতুন একটি মাত্রা দেখলাম, নতুন একটি সম্ভাবনা দেখলাম। এখন তাকে অনেকে, তার বন্ধুরা আবার তাকে শৃঙ্খল মুক্ত করে কবিতায় আনতে চেয়েছেন। যদি আসেন তো ভালো, যদি না আসতে পারেন, তাহলেও তার যে কবিতা আর আমি পাঠ নিয়েছি, সেখানে অনেক অনেক দ্যুতি আমি সন্ধান করেছি, অনেক দ্যুতির দেখা পেয়েছি। সুতরাং এই যে বিষয়টি, আমি প্রলম্বিত করছি না, বড় লম্বা করছি না, সময়ের নিশ্চয়ই একটা সীমাবদ্ধতা আছে, আমি এখানে থামছি। অন্যরা বলবেন, কামাল বলবেন, মাহবুব হাসান বলবেন, তারা তো আবার এই বিষয়গুলি বলবেন। আমি আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফরিদ আহমেদ দুলাল ভাই, চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন সৌমিত বসু, কবি সৌমিত বসু বলছেন খুবই প্রয়োজনীয় আলোচনা।
কুশল ভৌমিক বলছেন সমৃদ্ধ হচ্ছি। প্রীতম গোর্কি বলছেন কবি ফরিদ আহমেদ দুলাল চমৎকার বললেন, কবি বিনয় মজুমদার সম্পর্কে বলুন। ডক্টর মঞ্জুর আলম লিটন সাহেব বলছেন আজকের অতিথি কবিদের কবিতার স্বরূপ রূপায়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করেছে। কবি তৌফিক জহুরকে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে এই সম্পূর্ণ প্রশ্নটি নিয়ে। মাহমুদ কামাল ভাই, আপনি একটু আগে বলেছিলেন যে বিষয়টির উত্তর এতক্ষণ ধরে দিলেন আমাদেরকে ফরিদ আহমেদ দুলাল ভাই, ওই সন্দেহহীনতা যে বৃদ্ধি পেয়েছে, এটা কি শুধুমাত্র পঠন পাঠনহীনতা বা ফেসবুকের জন্য, না কি কারণে হঠাৎ করে এরকম সব কমে গেল? মানে হঠাৎ করে সন্দেহহীনতা কেন শুরু হলো, বা পশ্চিমবঙ্গে কেন এটা বৃদ্ধি হলো, বাংলাদেশে কেন কমে গেল? আপনার দৃষ্টিতে কি মনে হয়? মাইকটা আনমিউট করেন মাহমুদ কামাল ভাই, মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ ছন্দ সম্পর্কে কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছি সেটাই। জি তবে এই তরুণ কবিরা হয়তো মনে করেন যে ছন্দে লিখলে ব্যাকডেটেড, অনাধুনিক, এটা একটা কারণ হতে পারে। আর ছন্দ না জেনে কবিতা লেখা, এটা একটা কারণ। এই হচ্ছে আমার উত্তর। চমৎকার রহমত কামাল ভাই, আপনি সবসময় খুব অল্প কথায় ব্যাপক উত্তর দিচ্ছেন আর কি। এই আমি পর্যায়ে আমি তো ছোট মানুষ, ছোট ছোট কথা বলি, যাই হোক। মাহমুদ কামাল ভাই, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং অল্প কথায় ব্যাপকভাবে উত্তর দিয়েছেন। কবি শান্তময় মুখোপাধ্যায় বলছেন কবি ফরিদ আহমেদ দুলালের আলোচনা মুগ্ধ করলো। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মাহু হাসান ভাইয়ের কাছে একই সম্পূর্ণ প্রশ্ন নিয়ে। মাহু হাসান ভাই, মাহমুদ কামাল ভাই বলেছেন যে সন্দেহহীনতার বিষয়টি, আসলে আমার জানতে ইচ্ছে করছে যে বিষয়টি পশ্চিমবঙ্গের তরুণ কবিরা সন্দেহ ফিরে গেল, কিন্তু বাংলাদেশের কবিদের ক্ষেত্রে এটা পিছিয়ে যাওয়ার কারণটা কি বলে আপনি মনে করেন? আর এক্ষেত্রে শুধু ফেসবুক একটা দায়ী, নাকি আমাদের পঠন পাঠন কমে গেছে বলে আপনি মনে করছেন? মাহমুদ হাসান ভাই, মাইকটা আনমিউট করেন, বলুন। হয়েছে হয়েছে ধন্যবাদ। আসলে পঠন পাঠন একটি মানে কমে গেছে, এটা একটা দায়ী বলেই মনে হয়। কারণ এখনকার আমরা মানে আমি নিজেকেই দায়ী করি যে আমরা অতটা পড়ি না, অত মনোযোগ দিই না বা মনোযোগী নই। বাংলাদেশের তরুণরা পঠন পাঠনের দিক থেকে আমার চেয়ে অনেক বেশি গভীরভাবে তারা পড়াশোনা করেন, বোঝেন, আমি এটা মনে করি। কিন্তু তার প্রতিফলন থাকতে হবে প্রতিটা ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের তরুণদের কথা আমি বলতে পারবো না, কারণ আমি বহুদিন ওদের কবিতার সঙ্গে থেকে বিচ্ছিন্ন। কারণ আমি গত 10 বছর বাংলাদেশে ছিলাম না, ফলে আমি ওদের বই পুস্তক বা ওদের লেখা অতটা গভীরভাবে দেখতে পাইনি। ফলে আমি জানি না, বলতে পারবো না তারা কি লিখছেন টেখছেন। তো কবিতায় ছন্দহীনতা খুব ভালো বিষয় বলে আমি মনে করি না। যদি একটা জিনিস যদি আপনি জানেন, তাহলে আপনি ভেঙে আবার নতুন করে গড়তে পারবেন। এটা একটি প্রচলিত ধারণা এবং প্রচলিত রীতি, এবং এটাই আমরা বিশ্বাস করি। এবং যেহেতু ভাষা সেটাই কামনা করে, যা প্রচলিত তাকে ভেঙে আবার নতুন একটি প্রচলন তৈরি করো। এবং আমরা দেখেছি ইতিহাসেও তাই আছে, যে যে ভাষা তৈরি হয়েছিল তাকে আস্তে আস্তে ঋদ্ধ করেছে, আস্তে আস্তে ভেঙেছে, নতুন করে তৈরি করেছে। আমাদের আগেকার সাহিত্যিকরা সাধু রীতিতে লিখতেন, রবীন্দ্রনাথ থেকে নজরুল পর্যন্ত, জীবনানন্দ দাশ, তার ভিতরে সাধু এবং চলতের মিল আছে, তাই না? এখন কবি যেখানে স্বচ্ছন্দ পাবেন তিনি সেই ভাষা ব্যবহার করবেন। মানে চলিত রীতি এবং মানে সাধু রীতি দুইটা মিক্স করে করতে পারেন। এটা আধুনিক বাংলা গদ্যে এটা এখন ঠিক না বলে ঠিক বলেছে যে না, চলতি গদ্যে লিখতে হবে। এই যে চলতি গদ্যে লিখতে হবে, এটাও ঠিক আছে। এখন চলতি গদ্যকে আমরা বলি যে কেউ যদি মিশ্রণ করেন তাহলে আমরা বলি যে না, এটা ভুল করেছেন, আপনি শুদ্ধ নন, তাই না? এখন কেউ যদি প্রমিত বাংলায় না লেখেন তাহলে আমরা বলবো যে তিনি শুদ্ধ নন। তিনি যদি প্রমিত বাংলার সঙ্গে যদি লোকবাংলার শব্দ ব্যবহার করেন এবং করতেছি, খাইতেছি, যাইতেছি এগুলো করেন, তাহলে আমরা বলবো যে এটা শুদ্ধ না, ঠিক না, তাই না? এখন কোনটা ঠিক এবং কোনটা বেঠিক এটা তো আমি বলতে পারবো না, কারণ কালের হিসাবে আমরা যা দেখি
কবি তার নতুন জিনিসই সে নির্মাণ কেউ করুক। এই যে আপনি বলেন যে জীবনানন্দ দাশ তিনি পয়ারে লিখেছেন, সিম্পল পয়ার, যেটাকে রবীন্দ্রনাথ বা বসু বা সবাই বলছেন যে জীবনানন্দ দাশের যে প্রবহমান যে এটা একেবারে অক্ষরবৃত্ত, সেটা আসলে বেসিক্যালি মৌলিক ভাবে পয়ার, সেটা শঙ্খঘোষ তার ওই ছন্দের বারান্দা না সত্য মিথ্যা এই দু বইয়ের একটা বুদ্ধি দেখিয়েছেন আর কি। তো তাতে কি আছে, তিনি যে নতুন ভাবে পয়ারকে নতুন ভাবে সাজিয়েছেন এটা বলবে তার কাজ, তাই না? এখন আমি ছন্দে লিখলেই সেটা খুব ভালো, সুগভীর ভাবে ভালো, এবং ছন্দকে জেনে ছন্দকে ভেঙে নতুন ছন্দ তৈরি করব, সেটা ভালো নয় কেন, বা সেটাকে আমরা মানবো না কেন? কান যদি সেটা বরণ করতে না পারে, গ্রহণ করতে না পারে, সেটা সেটা আমার দোষ। আমি আমি বলি যে তোমরা ছন্দ জানো, আগে ছন্দকে চর্চা করো, ছন্দকে ভাঙো, আবার নতুন ছন্দ গড়ো। এটাই হলো কবির কাজ, নতুন কাজ। ছন্দ কি? একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে যদি ভেঙে যদি নতুন স্ট্রাকচার না করতে পারি, তাহলে সেটা কি করে নতুন হবে? আমি যদি একটা ইট তৈরি করে, তৌফিক জোহর একটা ইট তৈরি করেছে, সেই ইটের সাইজে আমিও একটা ইট তৈরি করলাম, তাহলে তো এটা নতুন কিছু হলো না, তাই না? তাহলে তরুণ কবিরা যদি ছন্দহীন হয়ে যায়, আমার কাছে মনে হয়, বা কামালের কাছে মনে হয়, বা দুলালের কাছে যেটা এটা মনে হয় যে না তারা ছন্দে লিখছে না, ছন্দ থেকে বেরিয়ে গেছে, বা ছন্দের ভেঙে বেরিয়ে গেছে, সেটা তো ভালো, আমি তো মনে করি ভালো যে তাদের চিন্তায় এই কাজটা করছে যে আমরা ছন্দ মানবো না, কিন্তু তার আগে ছন্দ তোমাকে জানতে হবে। এটাই হলো আমার কথা। ধন্যবাদ মাহবুব হাসান ভাই চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে কবি শান্তভাই মুখোপাধ্যায় বলছেন মাহমুদ কামাল যেন বিশ্বকে গুটিয়ে নিজের ভিতর এনে ফেললেন। চমৎকার একটি মন্তব্য করেছেন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি 1 ঘন্টা 7 মিনিট পার হয়ে গেছে, আমরা আরো কিছুক্ষণ চালাতে পারবো বলে ইতিমধ্যে আমাকে টেকনিক্যাল কমিটি থেকে জানানো হয়েছে আর কি। তো এ পর্যায়ে আবার আমরা কবিতা শুনবো। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি ফরিদ আহমেদ দুলাল ভাই, এরপরে কবিতা পাঠ করবেন মাহমুদ কামাল, এবং সবশেষে মাহবুব হাসান ভাই কবিতা পাঠ করবেন। তারপরে আমরা আর একটি করে প্রশ্নোত্তর শুনতে পারবো আপনাদের মুখে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি ফরিদ আহমেদ দুলাল ভাই। ধন্যবাদ। ওই যে কথাটি আমি একটু আগে বললাম যে এখানে তো আমার কাছে বই নাই, আমি বিচ্ছিন্ন আছি। আমার মেয়ের বাসায় একটি বই আমি পেয়েছি, 70-এর নির্বাচিত কবি ও কবিতা। সেই বই থেকে আমি আমার কবিতা কিছু পেয়েছি, সেখান থেকে পাঠ করছি। আমার এই কবিতাটির শিরোনাম ঘুড়ি বিষয়ক। কবিতাটি আমি উৎসর্গ করেছিলাম কবি মাহমুদ কামাল বন্ধুবরেশু। ঘুড়িদের স্বরচিত গুত্তা নেই কোনো, মাতাল বাতাস শোনো, ঘুড়ি অভিধানে নিজস্ব ভোকাট্টা থাকে না কখনো। আকাশের মেঘ ছুঁয়ে নীলে বর্ণিল ঘুড়িরা ওড়ে, দোবাজ বেগুনি লাল নানা রং ঘুড়ি দৃষ্টিকারে। বাত্তা ঘাতে সকাল বিকাল সন্ধ্যাত কবিরাম, আকাশের নীলে ঘুড়িদের নেপথ্য চালিত জীবন সংগ্রাম। ঘুড়িদের ওড়ার নিজস্ব কোনো কর্মসূচি নেই, ঘুড়ি ওড়ে লাটাই এবং উৎসাহী বালক তৎপর হলে। বাহারি ঘুড়িরা মনের আনন্দে ওড়ে, বাকুল্লা বাতাসে চড়ে, প্রতিপক্ষের জৌলুস কাটে কুশুলি মাঞ্জার অজ্ঞ অহংকার। সব ঘুড়ি যুদ্ধাংদেহী নয়, সবাই তস্কর নয়, নিরীহ ঘুড়িরা তটস্থ কখন সে আক্রান্ত হয়। আকাশে ঘুড়িরা যেন সবাই কৃত্রিম প্রজাপতি, ক্রীড়ানক নেপথ্যে রহস্য হাসে, প্রকাশ্যে ঘুড়ির আত্মাহুতি। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ আহমেদ দুলাল ভাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি
কবি মাহমুদ কামাল ভাইয়ের কাছে একটি কবিতা শোনার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মাহমুদ কামাল ভাই। কবিতার নাম দানব দেবতা। নরকের কীটগুলো দেবতার ছদ্মবেশে পৃথিবীতে এসে ভেঙে দেয় সকল প্রতীতি। আনন্দ সংহার শেষে মায়া ও মমতা দ্রুত গ্রাস করে রক্তবীজ বুনে তারা জন্ম দেয় নতুন দানব। মানুষ দানব দেবতা হলে অমানুষ বেড়ে ওঠে দ্রুত। আলোর বিপরীতে প্রকৃতিও অভিমান করে। সকল দানব আজ দেবতার ছদ্মবেশে পৃথিবী কাঁপায়। মেঘে ঢাকা অন্ধকারে গোদুগ্ধ পরাজিত গোমূত্রের কাছে। এই কবিতাটা আমি লিখেছিলাম 2020 সালের 1 জুলাই। এখন শেষের পংক্তিটি হবে এরকম: গোমূত্র পরাজিত গোদুগ্ধের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি মাহবুব হাসান ভাইয়ের কাছে একটি কবিতা শোনার জন্য। কবি মাহবুব হাসান ভাই, আপনি মাইকটি আনমিউট করে আপনার কবিতাটি পাঠ করুন। আনমিউট হয়েছে? হ্যাঁ, হয়েছে। ধন্যবাদ। আমার কবিতার নাম সূচনা। আমি ভালো পড়তে পারি না, কিন্তু মানে ক্ষমা করে দিয়ে শুনতে হবে। ঢালাই মেশিনে গাঁথা হচ্ছে শব্দ আর রোদ, যেন ভোরের বেহাগ বাজে আমার দিনহীন বাড়ির পাশে। সেখানে খেলছে পাশা আসে শ্রমিক দল, সংঘবদ্ধ অভিযানে। শব্দের দালান ভেঙে নেমে আসা মানুষের বিশ্বাসের ধ্বনি। দলকানা মানুষেরা চড়ুইয়ের চিরিক চিরিক চিৎকারে বসতি বাগান খান খান করে দিলে আমি বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকি। দিনের সূচনা হলো হকারের ডাকে, ওই কাগজ কাগজ। নিমের পাতারা ফরফর করে হাসছে রোদের সোহাগে। তারা খুব পরোপকারী, মানুষের নানা রোগ বালাইয়ের ধুলিবালি তার শ্বাস, তার সবকিছু তিতার তরতরে ঝোলের ঝালরে গেঁথে দেয়। ঠিক আমার 3 তলার বারান্দার বরাবর দাঁড়িয়ে সে সারাদিন হাসির হিস্সা ছড়ায়। আমি ওয়াশরুমে কানাবগির ছানার মতো কাগজ ওই কাগজ শুনতে শুনতে ওয়াশ করে আমার যত পাপ গুনার বজ্জাতি। হাতড়াতে হাতড়াতে বন্ধুদের জন্য শোক গান করি। দিনের এই সুবোধ রোদেলা খাতির কবিদের ভালোবাসায় সিক্ত হতে থাকে, আর আমার গলায় তা খুশকি কাশির মতো খুক 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 করে ওঠে, যেন আমিও শিকার হয়ে গেছি আজ। মসজিদে মাইক আহ্বানে পূর্ণ হয়ে উঠলে আমি অজু শেষ করে বেরিয়ে আসি। পার্থিব জীবনের ঘোরের দ্বিধায় পাতি সবুর আর মোহ ত্যাগ করে আমি নেমে আসি জায়নামাজের কোলে। সেখানে আল্লাহ যেন ঝোল বারান্দার মতো শিশিরের ফোঁটায় সিক্ত হয়ে আছেন, ধক ধক করে জ্বলছেন আমার চিন্তায়। আমি তাকে কিছুতেই এড়াতে পারি না, এবং এই চচ্চরের দিনটিও কে যেন কানামাছি খেলছে প্রতিদিন। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব হাসান ভাই। চৈতালি বসু বলছেন, আমার মনে হয় ছন্দহীন কবিতা অসম্ভব, কোথাও একটা গুপ্ত ছন্দ থেকেই যায় কবিতাতে। কবি শান্তিময় মুখোপাধ্যায় লিখছেন, আহা ঘুড়ি যেন জীবন হয়ে উঠল। SB শেরশাহ বলছেন, কবি মাহবুব হাসানের কথাগুলো খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে, যদিও আমরা 10টি প্রশ্ন নিয়ে এসেছিলাম অগ্রজদের কাছ থেকে জানবো, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য হচ্ছে না। তো আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্নটি আমি শুরু করছি, মাহবুব হাসান ভাইকে দিয়ে শুরু করছি, যেহেতু স্ক্রিনে প্রথমে উনি রয়েছেন। প্রথমে মাহবুব হাসান ভাই বলবেন, এরপরে ফরিদ আহমেদ দুলাল ভাই বলবেন, আর সবশেষে বলবেন মাহমুদ কামাল ভাই। একই প্রশ্ন,
আমি শুরু করছি মাহবুব হাসান ভাইকে দিয়ে। আমাদের আজকের শেষ প্রশ্নটি, মাহবুব হাসান ভাই, রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ পরবর্তী কাকে আপনি সবচেয়ে অবশ্য পাঠ্য কবি হিসেবে বিবেচনা করেন এবং কেন করেন? খুব সংক্ষেপে বলতে হবে এবারে প্রশ্নটি। রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাশের পরবর্তী কাকে আপনি অবশ্য পাঠ্য বলে মনে করেন? কাউকেই মনে করি না, আবার কেন সবাইকেই মনে করেন? মনে কেন করি মনে না এই করেন না, জন্য আবার যে সবাইকে কেন মনে করবেন? মনে করি না এই জন্য যে তারা আমার পাঠ্য, আমি পাঠ করে ফেলেছি তাদের, এক। আর এই জন্য মনে করি না। আর পাঠ্য এই কারণে মনে করি যে যেহেতু আমার পরবর্তী প্রজন্মের যারা আছেন তাদেরকে মানে ধারাবাহিকভাবে আমাদের কবিতার ভিতর দিয়ে, আমাদের কবিতার রাজপথ দিয়ে, আমাদের কবিতার সাংস্কৃতিক জীবন দিয়ে, আমাদের সামাজিক জীবনের দিয়ে, রাজনৈতিক জীবন দিয়ে যেতে হবে। না হলে কবিতার যে বাংময় সৌন্দর্য, কবিতার যে বাংময় প্রতিবাদ, কবিতার যে লিখিত এবং অলিখিত সম্পদ সৌন্দর্য, সেগুলো আবিষ্কার করতে পারবেন না তারা। এই জন্যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে ইভেন আমি মনে করি চর্যাপদ থেকে শুরু করে প্রত্যেককেই মানে এই পথে হেঁটে যেতে হবে যদি কবিতা পাঠ করতে চান, কবিতা বুঝতে চান, কবিতার ভিতরে নিজেকে আবিষ্কার করতে চান, দেশকে আবিষ্কার করতে চান, রাজনীতিকে আবিষ্কার করতে চান, গণমানুষের যে যে শক্তি চাহিদা, তাদের চেতনা যদি আবিষ্কার করতে চান, তাহলে এই পথ অবশ্যই যেতে হবে। এই পথ ছাড়া অন্য কোনো পথে গিয়ে ওই কোনো কিছুই ধরা যাবে না, কোনো কিছুই ধরা যাবে না। ধন্যবাদ মাহবুব হাসান ভাই। আমি চলে যাচ্ছি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে এবার। দুলাল ভাই, আপনার কাছেও আমার ওই আজকের শেষ প্রশ্নটি এরকম, রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাশ পরবর্তী কাকে আপনি অবশ্য পাঠ্য কবি হিসেবে মনে করেন এবং কেন? ধন্যবাদ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে একটু আমার কাছে সংশয় আছে। এই যে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, এই যে তিনটি নাম উচ্চারিত হলো, এই তিনটি নাম উচ্চারণের মধ্যেই একটি বিষয় আছে যে এই তিনজন অধিক আলোচিত, অধিক প্রকাশ্য, অধিক ব্যবহৃত, এই জন্য এই তিনটি নাম উচ্চারিত হয়েছে। রবীন্দ্রনাথের আগেও আমাদের কাছে মাইকেলও পাঠ্য। রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাশ বা নজরুলের সমসাময়িক কালে যারা, এই যে বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, এরাও কম গুরুত্বপূর্ণ নন, এরাও পাঠ্য। হ্যাঁ, তবে নানান কারণে আমাদের আলোচনায় এই জীবনানন্দ দাশ, নজরুল এরা সামনে এসেছেন। এখন এই যদি বলা হইতো যে ৩০ কালের কবি, এখানেও কিন্তু কিছু কিছু আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেমন ৩০ কালের পঞ্চপাণ্ডব। ওই দিন কামাল বলতেছিলেন যে শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, সঞ্জিত গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার, এরাও পাঠ্য। এখন শঙ্খ ঘোষ বা শক্তি চট্টোপাধ্যায় এরা কি কম গুরুত্বপূর্ণ? এদের পাঠও অত্যন্ত জরুরি। এরা অনেক অসাধারণ পংক্তি তারা লিখে গেছেন। অথবা এই অল্পদিন আগে প্রয়াত হলেন অলোক রঞ্জন দাশগুপ্ত, অসাধারণ। পবিত্র মুখোপাধ্যায় খুব ভালো। আসলে সবাইকেই পাঠ করা উচিত। একজন কবি, আপনি তো কবিতা চর্চা করেন, আপনি তো কবিতার অঙ্গনের মানুষ, আপনার পাঠ সীমায় সবাই থাকবেন, সবাই যুক্ত হবেন। একজন সাধারণ মানুষ বেছে বেছে পাঠ করবেন, কার কবিতা পড়তে আনন্দ, কার কবিতায় তার মনের অনুভূতি আছে, কার কবিতায় তার ধর্ম চেতনাকে জাগিয়ে দেয়, কার কবিতা তার প্রেম চেতনাকে জাগায়, সে সেভাবে বেছে বেছে পড়বে। কিন্তু আপনি তো তা নন, আপনি তো কবি, আপনাকে সবটাই পড়তে হবে। এই যে বিনয় মজুমদারকে পাঠ করাও একটি ভিন্ন জগৎ দেখা। বিনয় মজুমদারকে যদি পাঠ না করি, তাহলে আরেকটি জগৎ আমাদের কাছে উন্মোচিতই হয় না। হ্যাঁ, সুতরাং বিনয় মজুমদারও সেখানে জরুরি। আবার আমাদের শামসুর রহমান বলেন, আল মাহমুদ বলেন, সৈয়দ হক বলেন, সৈয়দ হকের যে নির্মিতি, কবিতা অসাধারণ নির্মিতি আছে, সেগুলিও পাঠ করা আমাদের জন্য জরুরি। এরকম ভাবে আমরা আরো অনেক নাম, আবু জাফর উবায়দুল্লাহ,
এরকম ভাবে অনেক নাম আমাদের সামনে আছে। আমরা ষাটের মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হুদা, মাহবুব সাদিক, তারাও আছে ষাটের দশকে, যারা তাদেরকে পাঠ করা উচিত। আমাদের পাঠ করা উচিত সবাইকে। এবং সবাই তারপরে আরো পরে যারা আছেন, আমাদের পরেও যারা আছেন, 80-র 90-এর প্রথম দশক, দ্বিতীয় দশক, সবার কবিতাই পাঠ করা উচিত। আমাদের হয়তো অবকাশ হয়ে ওঠে না। অবকাশ হয়ে ওঠে না মানে তো আমাদের কিছুটা অযোগ্যতাও তো যোগ হয়েছে। এখন তো আমাদের বেশিক্ষণ পড়লে চোখ দিয়ে পানি পড়ে, তো চোখ দিয়ে জল গড়ায়, তো আমাদের বেশি পড়তে পারি না। কিন্তু যখন যৌবন ছিল, যখন পাঠ ক্ষমতা ছিল, তখন তো সারা রাত্রই পাঠ করতাম। এই যে সারা রাত্রই পাঠ করতাম, সেই পাঠটি এখন তো আর করতে পারি না। এখন শারীরিক অযোগ্যতার কারণেও করতে পারি না, কিন্তু আগ্রহ তো থেকে যায়। আগ্রহ থাকে সবার কবিতা পড়ার। প্রতিদিন প্রতিদিন যদি গড়েও ধরি, তাহলেও তো 50টা কবিতা প্রতিদিন পড়ি। সেই কবিতার মধ্যে নতুন একেবারে আজকের কবির কবিতাও আছে। কাজে এইভাবে পড়তে হয়। মাহবুব হাসান, মাহমুদ কামালের প্রায় সব কবিতাই আমি পড়েছি। সব, যত তার কবিতা পাণ্ডু গ্রন্থ আছে সব পড়েছি। মাহবুব হাসানের সব পড়ি নাই, তার কবিতাও অনেক কবিতা পড়েছি, কিন্তু ওই যে সব পড়া, কারণ আমি তো কাজ করেছি 70-এর দশক নিয়ে আলাদাভাবে কাজ করেছি। একটি প্রথম খণ্ড বেরিয়েছে, দ্বিতীয় খণ্ডের কাজ আমি কাজ করছি, সেখানে মাহবুব হাসান আছেন। মাহবুব হাসানের বই আমার সংগ্রহে নাই, এই জন্য আমি পারি নাই। বাট মোহাম্মদ কামাল হলো আমার আকর, সে তার কাছে চাইলে সে সবই দিতে পারে। হ্যাঁ, মাহমুদ কামাল শুধু মাহবুব হাসান না, আমারও আকর। আমি যে কোনো সমস্যায় পড়লে কামালের কাছে আমি দ্বারস্থ হই, টেলিফোন করি, হ্যাঁ, কামাল এই সমস্যা, কামাল সেটা করে দেয়, সেটা সত্য। তো যা হোক, আপনার প্রশ্ন যেটি, এই আপনি গদ্য কাজ করেছেন? গদ্য, হ্যাঁ, দুলাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গদ্য 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 হ্যাঁ মানে কবিতার উপরে লিখেছেন আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি যে এর মধ্যে যখন শুনলাম যে মাহবুব ঢাকায়, তখন আমি বলছি যে আমি এর মধ্যে বনশ্রীতে যাবো, মাহবুব হাসানকে আর জাহাঙ্গীরকে দেখে আসবো। হ্যাঁ, যাওয়া হচ্ছে না, যাবো, আমি গেলে দেখে না না, আসবো, তখন আচ্ছা, আমি এই বিষয়টি ডিটেলস আলোচনা করে আসবো। যাই হোক, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনেছেন, যারা মন্তব্য করেছেন, যারা প্রশংসা করেছেন। যদিও কেউ প্রশংসার বাইরে নিন্দা করেন নাই, সমালোচনা সেইভাবে করেন নাই, যদি করতেন আরো ভালো হইতো। যারা প্রশংসা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর এই যে যুক্ততা, এই যে আমি যুক্ত হলাম মাহবুব হাসান, মাহমুদ কামালের সঙ্গে, এই দুজনই আমার কাছের মানুষ, প্রাণের মানুষ, বন্ধু মানুষ। এই দুজনের অনেক ধরনের কৃতজ্ঞতা দুজনের প্রতি আমারও আছে। আমি কামালের কাছে অনেক কারণে কৃতজ্ঞ, মাহবুব হাসানের কাছে আমি নানানভাবে কৃতজ্ঞ। আমার দীর্ঘ প্রবন্ধ মাহবুব হাসান যখন জনতায় কাজ করতেন, তখন মাহবুব হাসান আমার দীর্ঘ প্রবন্ধ কয়েক দফায় ছেপেছিলেন। ওইটা অন্য কেউ ছাপতে চায় না, এত বড় প্রবন্ধ ছাপতে চায় না কেউ। বন্ধু যেহেতু, বন্ধু হিসাবে হয়তো চেপেছেন বা ভালো লেগে, যেভাবেই হোক। এইভাবে আমরা কিন্তু অনেকভাবে পরস্পরের কাছে ঋণী। এই ঋণ আজকে এইখানে আনুষ্ঠানিকভাবে এই কথাটি স্বীকার করার সুযোগ পেলাম, এটিও আমার জন্য একটি সুযোগ। তৌফিক জোহর, আপনার কাছেও তো আমি ঋণী। আপনি যে কাজ করছেন তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আপনার কাজ আরো বেশি বেগবান হোক, আরো বেশি ঋদ্ধ হোক, আরো বেশি যুক্ততা বাড়ুক। সময় সুযোগে যদি কখনো আমাকেও প্রয়োজন মনে করেন, নিশ্চয়ই আমাকে যুক্ত করবেন, ডাকবেন, আমি আপনার সঙ্গে থাকবো। যে কোনো কবিতা বিষয়ে, সাহিত্য বিষয়ে, যে কোনো শুভ উদ্যোগের পাশে সঙ্গে আমি থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভকামনা। ধন্যবাদ, শ্রদ্ধা দুলাল ভাই, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আসলে চলে যাচ্ছি এই মুহূর্তে মাহমুদ কামাল ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে, যে বিষয়টি আমি আসলে আজকে উস্কে দিয়েছিলাম। আমি ইচ্ছে করেই মাইকেল বা আরো পিছনে গিয়ে কারণ নাম উচ্চারণ করিনি। আমি জানতাম যে আপনারা প্রত্যেকে এক একজন বারুদ, শুধু টোকা দিলে আপনারা জ্বলে উঠবেন। ঠিক তাই হইলো। মাহমুদ হাসান ভাই জ্বলে উঠেছেন এবং ফরিদ ভাই জ্বলে উঠেছেন, আপনারা চমৎকার করে বলেছেন। আমি ঠিক ওই প্রশ্নটি আবার মাহমুদ কামাল ভাইকে করতে যাচ্ছি, যে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ পরবর্তী কাদেরকে আপনি সবচেয়ে বেশি আবশ্যক পাঠ হিসেবে মনে করেন, কেন? মাহমুদ কামাল ভাই। আপনার এখানে আছে কাদের, মানে একজন না কাদের, একজনকে বলতে পারেন বা আপনি সামনে থেকে অনেকে বলতে পারেন। কিছুক্ষণ আগে কবি ফরিদ আহমদ দুলাল যে কথাগুলো বললেন, আমি সেই কথাগুলোর সাথে একমত, সম্পূর্ণ একমত, কিন্তু কিছু যোগ করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আমি কথা বলতে চাই। আমি অবশ্য পাঠ্য বলে মনে করি বাংলাদেশের কবি আল মাহমুদকে। যদি বলেন কেন, শুধু আমার কাছে নয়,
অনেকের কাছে যারা কবিতা নিয়ে গবেষণা করেন, কথাবার্তা বলেন, তিনি হচ্ছেন একমাত্র মৌলিক কবি যিনি বহুদিন পর্যন্ত টিকে থাকবেন, আল মাহমুদ। কবি ফরিদ আহমদ দুলাল যে নামগুলো বলেছেন সব কবিরই কবিতাই অবশ্য পাঠ্য। আমি তার সাথে যোগ করতে চাই আবু হানা মুস্তফা কামাল, যে নামটির সাথে এক রেখে আমার বাবা ওই নামটি রেখেছিলেন। তো তিনি কিন্তু কবি হিসেবে কম আলোচিত, তো তাকে আমি রফিক আজাদ রাখতে চাই। অবশ্যই রফিক আজাদ, নীলমণি গুণকেও আমি আনন্দ কুসুমের পর্যন্ত রাখতে চাই, তারপরে না, তার আগ পর্যন্ত। পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই তাহলে অবশ্যই সুনীল শক্তি, শঙ্খ ঘোষ এবং অলোক রঞ্জন আমার বিচারে এই চারজনকে তো আমি আমার কাছে আমি অবশ্য পাঠ্যক্রমে রাখবই। তাদের কবিতা আমি পড়ি, তাদের কবিতা পড়ে আমি প্রাণিত হই। অনুকরণ করি না তাদের মতো, কিন্তু আমি পাঠক হিসেবে যখন পড়ি আমি খুবই প্রাণিত হই। পরবর্তীকালেও আছে জয় গোস্বামী, আছে আমার বন্ধু সুবোধ সরকার, আছে আমার দাদা শ্যামল কান্তি দাস, মৃণাল বসু চৌধুরী, মৃদুল দাশগুপ্ত, অনেকেই আছেন। আমি চিনি না কৌশিকী দাশগুপ্ত নামে একজন কবি আছেন, খুবই ইয়াং কবি, চমৎকার কবিতা লেখেন। তার কবিতা আমি যেখানে পাই আমি পাঠ করি। এবং আমি একটা পাণ্ডুলিপি তৈরি করছি প্রিয় কবিতা, মানে যার কবিতা আমার পছন্দ হয় সেটি আমি সঙ্গে সঙ্গে কম্পোজ করি। আমি কৌশিকী দাশগুপ্তের কয়েকটি কবিতা আমি কম্পোজ করেছি। আমি তাকে চিনি না, পশ্চিমবঙ্গের একজন কবি, তরুণ কবি। তো কিন্তু আল মাহমুদ একটা পর্যায়ে চলে এসেছেন। আপনার প্রশ্নের সাথে এই উত্তরটা এইরকমই হবে, তিনি একটা পর্যায়ে চলে এসেছেন, এই কারণে আল মাহমুদ অবশ্য পাঠ্য। আমি কেন পাঠ্য, 8-10 লাইনের একটি কবিতা পড়ে আমার এই মানে কথাগুলো শেষ করব। তিনি কবি আল মাহমুদ, কবিতার নাম। বাঁধের কিনারে থেকে, ব্যাধের ব্যাসার্ধ থেকে, তীব্র তীরের আঘাতে তীব্র তীরের আঘাতে পরাক্রম দৃপ্ত শব্দাবলী, যেন তীর থেকে উঠে আসা নাবিকের ঐশ্বর্য সঙ্গীত, বাংলার নতুন প্রকৃতি, তিনি কবি আল মাহমুদ। সাহস ও সৌন্দর্যের মেলবন্ধনে কবিতা কল্পনা লতা প্রকাশিত জীবনে ঠোঁটে, শ্রদ্ধাহীন সময়ের অন্ধকার থেকে, পংক্তিটা আবার পড়ছি, শ্রদ্ধাহীন সময়ের অন্ধকার থেকে আলো হয়ে শব্দ করে কার পংক্তিমালা, তিনি কবি আল মাহমুদ। এই জন্য বলছি তিনি একজন মৌলিক কবি। বাংলাদেশে আপনার যে 3জন কবির নাম বললেন, পরবর্তী যদি একজন স্পেসিফিক বলা হয়, একটা নাম বলবেন, আমি কবি আল মাহমুদ নাম বলবো। আমি পশ্চিমবঙ্গে যে 4জন কবির নাম বললাম তাদের নাম বলবো। সবাইকে ধন্যবাদ। কবি ফরিদ আহমদ দুলালের আলোচনা আমার ভালো লেগেছে, কবি মাহবুব হাসানের আলোচনা ভালো লেগেছে, আপনার সঞ্চালনাও ভালো লেগেছে। যারা কষ্ট করে আমাদের কথাগুলো শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, হাতে রয়েছে মাত্র 1 মিনিট। আজকের এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে নানান দিক থেকে বর্ণাঢ্য, বর্ণময়, এবং আমরা খুবই প্রাণিত হলাম। আমরা জানলাম, শিখলাম, বুঝলাম। ভবিষ্যতে আমাদের অগ্রজ 3 গুরুজনকে আমরা আবারও আমাদের উদ্যানের লাইভে নিয়ে আসবো। তবে এইভাবে 3 জনকে একসঙ্গে আনবো না, আমরা একজন একজনকে আনবো, কারণ প্রত্যেকে একটা জাহাজ, জ্ঞানের জাহাজকে নিয়ে আসলে জাহাজের দুয়ার উন্মোচন করলে 3 জনের জাহাজ যদি একসঙ্গে নোঙ্গর করি তাহলে আসলে সবকিছু তৃষ্ণা মেটে না। তো আমাদের তৃষ্ণা মেটানো এবং রস আস্বাদনের জন্য আমরা ভবিষ্যতে খুব সহসায় আবারও আমরা 3 জনকে একজন একজন করে আনবো, জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। আজকের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে আপনারা এসেছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য হয়েছি। আপনাদেরকে আমরা বারবার আমাদের সঙ্গে পেতে চাই, উদ্যানের সঙ্গে থাকুন। উদ্যান আপনাদের নিয়ে আরো অনেক কাজ করতে চাই। আপনাদের পরামর্শ আমাদের অত্যন্ত চলার পথে পাথর হিসেবে গণ্য হবে। আমরা আপনাদের সঙ্গে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।